ফ্লোটেশন এবং আর্কিমিডিস প্রিন্সিপালের ব্যাপারে জানবো এই ভিডিওতে। তো দের কিস বাত কা, লেটস গেট স্টার্টেড। শুরু করবো একটা কোশ্চেন দিয়ে, থ্রাস্ট অ্যান্ড ফোর্স কি সেম জিনিস? অ্যান্ড প্রেসারের তাহলে কি ফর্মুলা, ফোর্স বাই এরিয়া হয় নাকি থ্রাস্ট বাই এরিয়া হয়? এটা একটা গভীর প্রশ্ন আমার মনে। এখন আমরা এটা দেখবো যে থ্রাস্ট অ্যান্ড ফোর্সের বেসিক ডিফারেন্স কি, কখন আমরা বলবো থ্রাস্ট আর কখন আমরা বলবো ফোর্স। ধরো একটা ওয়াল আছে, যে কোনো একটা সারফেস হোয়াট এভার, এটা মিরার নয় ভাই, দেখে মনে হচ্ছে মিরার। ধরো তুমি এদিকে একটা ফোর্স দিলে, F1 ফোর্স কিছু একটা 20 নিউটন হোয়াট এভার, এদিকে একটা হয়তো ফোর্স দিয়েছো, সেটা হয়তো 30 নিউটন ফোর্স, F2 হয়তো ওটার নাম। এদিকে হয়তো এরকমভাবে একটা ফোর্স দিয়েছো, সেটা হয়তো F3 কিছু একটা হতে পারে 10 নিউটন। আর একটা ফোর্স ধরো তুমি এভাবে দিয়েছো পুরোপুরি এরকমভাবে, F4, এটাও ধরো 25 নিউটন। এগুলো দেখতেই পাচ্ছ, এটা কোনো একটা অ্যাঙ্গেল করে আছে 30 ডিগ্রি অ্যাকিউট অ্যাঙ্গেল, এটাও একটা 60 ডিগ্রি অ্যাঙ্গেল, এটা আরও ছোটো কিছু একটা অ্যাঙ্গেল, যা খুশি হতে পারে। বাট এই অ্যাঙ্গেলটা কত বলো, এটা হচ্ছে 90 ডিগ্রি, পুরোপুরি পারপেন্ডিকুলারলি পড়েছে। তাহলে এই যে ফোর্স, চারটে ফোর্স আমি এখানে বানিয়েছি, তুমি 1100টা ফোর্স নিতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। তুমি চাইলে আরও একটা ফোর্স এখানে নিতে পারো। চলো আমি একটা দেখিয়ে দিচ্ছি, জায়গায় তো নেই ভাই। সাপোজ এখানটাতে নিলাম একটা ফোর্স, এই একটা ফোর্স নিলাম, এটাও পারপেন্ডিকুলার নিচ্ছি F5, এটাও ধরো 50 নিউটন হোয়াট এভার, এটাও দেখতে পাচ্ছ পারপেন্ডিকুলার, চাপ নেই। তাহলে এইখানে যে এতগুলো ফোর্স নিয়েছি আমি, 5টা ফোর্স যেখানে আমি কনসিডার করেছি, তো এগুলো কি ফোর্সই বলে নাকি অন্য কিছু স্পেশাল নেম আছে? নর্মালি তো ভাই প্রত্যেকটাই ফোর্সই, তো এইভাবে আমি যদি দেওয়ালটা এভাবে দিতে পারি, তাই না? একবার ধরো এরকমভাবে আমি যদি অ্যাপ্লাই করতে পারি, এরকমভাবে অ্যাপ্লাই করলাম, কি বেঁকিয়ে করলাম, কি ওপর দিক থেকে এভাবে বেঁকিয়ে অ্যাপ্লাই করলাম, তো যাই হোক ভ্যালু তো চেঞ্জ হবে না। সবথেকে বেশি ভ্যালু কখন হবে, যদি পুরোপুরি আমি এরকমভাবে অ্যাপ্লাই করি, একদম এরকমভাবে যদি অ্যাপ্লাই করি, তো অ্যাঙ্গেলটা কত হবে 90 ডিগ্রি। তো ফোর্স যখন সারফেসের রেসপেক্টে পারপেন্ডিকুলারলি অ্যাক্ট হবে, সেই ফোর্সটাকে আমরা বলবো থ্রাস্ট। হোয়াট? Thrust. So thrust is nothing but the perpendicular force which will be acting on a surface, obviously perpendicularly, isn't it? তো বাকিগুলোকে তো ফোর্সই বলবো না, শুধুমাত্র দেখো এখানে দুজন থ্রাস্ট আছে, এটা একটা থ্রাস্ট বলবো আর একে থ্রাস্ট বলবো, বাকিগুলোকে নর্মালি ফোর্স বলবো। তো থ্রাস্ট মানে কোনো রকেট সায়েন্স না, থ্রাস্টও একটা কাইন্ড অফ ফোর্সই, বাট ইট উইল বি অ্যাক্টিং অন দ্য সারফেস পারপেন্ডিকুলারলি। পুরো একদম 90 ডিগ্রিতে যদি কখনো একটা ফোর্স অ্যাক্ট করি, ঢিচকাও, লাইক হেডশট, খুবাচ খেচাও, তো একদম পুরো যদি এরকমভাবে ফোর্স অ্যাক্ট করি, দ্যাট ফোর্স উইল বি কল্ড পারপেন্ডিকুলার ফোর্স অর থ্রাস্ট। তো থ্রাস্ট মানে আর কিছুই না, পারপেন্ডিকুলার ফোর্স। আর পারপেন্ডিকুলার ফোর্সকে আমরা কীভাবে লিখবো, এরকমভাবে লিখবো। ঠিক আছে, সিম্বলটা পারপেন্ডিকুলার সিম্বল প্রত্যেকে জানো, ভেরি গুড। এবার লোকজনের মনে একটা ডাউট হতে পারে যে স্যার প্রেসারকে তাহলে আমরা কীভাবে বলি, প্রেসারের ডেফিনেশন কী হবে? ভাই সাব প্রেসার মানে না, ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি মাটিটার ওপরে, মাটি না এই ফ্লোরটার উপরে আমি আছি, তো আমার যে ওয়েট, আমি আগেই বলেছি ওয়েট একটা ফোর্স, ওয়েটটা কোথায় পড়ছে বল? আমি একদম পুরো স্ট্রেট দাঁড়িয়ে আছি, দেখো আমিও পারপেন্ডিকুলারলি, তো আমার ওয়েটটা কীভাবে লাগছে, এই মাটির ফ্লোরটার উপরে পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ড লাগছে, ঠিক কিনা? আর আমার পায়ের তো একটা এরিয়া রয়েছে, জুতো পরে আছি, তো জুতোটার একটা এরিয়া আছে, তো এই এরিয়াটাতে কী হচ্ছে বলো, আমার যে পুরো বডি ওয়েট, যেটা আমার যে ফোর্সটা সাপোজ 800 নিউটন, তো 800 নিউটনটা কী হচ্ছে, আমার পায়ের যে এরিয়া, মানে আমার ফুটের যে এরিয়া যেটা, তার উপরে পুরো অ্যাক্টেড হচ্ছে। তো আমার এই যে ওয়েট আর ওই যে পায়ের এরিয়া, সেই এরিয়াটাকে যদি আমি ডিভাইড করি, দেন এটা আমরা ক্যালকুলেট করতে পারবো যে আমি কতটা প্রেশার দিচ্ছি এই টাইলসগুলোর ওপরে, এই ফ্লোরটার ওপরে আমি কতটা প্রেশার দিচ্ছি। তো প্রেশার মানে কি, যে এক ইউনিট এরিয়াতে 1 মিটার স্কোয়ার এরিয়াতে কতটা ফোর্স অ্যাক্ট হয়। সিম্পল, ধরো কোনো একটা জিনিস, ধরো এটা একটা কোনো এরিয়া, একটা কোনো এখানে একটা কেউ দাঁড়িয়ে আছে, এখানে সাপোজ আমি দাঁড়িয়ে আছি, তাহলে আমার ওয়েট কত হবে ভাই, mg ধরে নিলাম এখানে 800 নিউটন, ঠিক আছে। আর এটা ধরো এরিয়া যেটা, যেখানে আমার পায়ের এরিয়া নয়, আচ্ছা পায়েরই এরিয়া সাপোজ, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছেন, পায়ের এরিয়া, রাবণের পা নাকি ভাই, রাবণের পাও এত বড় হবে না, হোয়াট এভার, ধরে নিলাম এরিয়াটা যদি 10 মিটার স্কোয়ার বলি আমি, এটাকে কত বলছি, অবভিয়াসলি পারপেন্ডিকুলার ফোর্স, কারণ দেখতে পাচ্ছি আমি পুরোপুরি দাঁড়িয়ে আছি, অ্যাঙ্গেলটা কত 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলটাকে কী বলে ভাই, থ্রাস্ট বলে, ক্লিয়ার? তো থ্রাস্ট মানে আর কিছুই নয়, পারপেন্ডিকুলার ফোর্সটাকেই থ্রাস্ট বলে, চাপ নেওয়ার কোনো কারণ নেই। তাহলে এই এরিয়াতে কত ফোর্স লাগছে, মানে থ্রাস্ট কত লাগছে, এফ পারপেন্ডিকুলার, তাহলে 1 ইউনিট বা 1 মিটার স্কোয়ার এরিয়াতে কত লাগবে, ওটা বাই এ, অ্যান্ড 1 মিটার স্কোয়ার এরিয়াতে যতটা ফোর্স লাগবে, যতটা থ্রাস্ট লাগবে, নট ফোর্স, যতটা থ্রাস্ট লাগবে, সেটাকেই কি বলে, প্রেসার। ঠিক আছে, তো এটাই হচ্ছে প্রেসারের ফর্মুলা। তাহলে প্রেসারের ফর্মুলা কি হয়ে গেল,
থ্রাস্ট আপন এরিয়া, ইটস নট ফোর্স আপন এরিয়া। কারণ সবসময় ফোর্স বলা মানে তোমাকে স্পেসিফাই করতে হবে, হয় এটা বলতে হবে প্রেসার ইকুয়ালস টু পারপেন্ডিকুলার ফোর্স বাই এরিয়া, নয়তো এটা মেনশন করতে হবে প্রেসার ইকুয়ালস টু থ্রাস্ট বাই এরিয়া। তো আমার মনে হয় থ্রাস্ট বলাটাই কনভিনিয়েন্ট। তাহলে এটুকু ক্লিয়ার হয়েছে কখন থ্রাস্ট বলবো আর কখন ফোর্স বলবো। হয় যদি ফোর্সটা পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে তো তাহলে ঠিক আছে থ্রাস্ট, আর যদি অ্যাঙ্গেল করে অ্যাক্ট করে তখন কি হবে, এটা একটা গভীর প্রশ্ন। যদি ফোর্স অ্যাঙ্গেল করে অ্যাক্ট করে, যেমন এই ক্ষেত্রেতে F3 F2 F1, আচ্ছা এদের ক্ষেত্রে কি আমরা প্রেসার ক্যালকুলেট করতে পারবো না? পারবো না আমরা প্রেসার ক্যালকুলেট করতে অ্যাঙ্গেল করে যদি কোনো ফোর্স অ্যাপ্লাই হয় তাহলে? কারণ এটা তো অ্যাঙ্গেল করে পড়ছে, পারপেন্ডিকুলার তো হচ্ছে না। তাহলে এদের জন্য আমরা কিভাবে ক্যালকুলেট করব, ফোর্স কিভাবে বের করবো এদের জন্য? একটা তো তালিকা রয়েছে ভাই। ধরো এটা ওই সারফেসটা নিচের দিকে বানাচ্ছি, এবার একটা ফিল আছে, এটা এরকম সারফেস নিয়েছিলাম, দেওয়াল নিয়েছিলাম, এবার এরকম সাপোজ আমি এতক্ষণ কি ছিলাম, এইভাবে দাঁড়িয়েছিলাম, ইজন্ট ইট? এবার যদি আমি এইভাবে হেলান দিয়ে দাঁড়াই, টিল্ট হয়ে যায় যদি, এখন আমার দেখো ফোর্সটা কিন্তু এখন আর পুরোপুরি পারপেন্ডিকুলার নেই, অ্যাঙ্গেল হয়ে গেছে এরকমভাবে, ওই অ্যাঙ্গেলে যাচ্ছে ফোর্সটা। এখন কিন্তু আমি বলতে পারবো না যে এমজি মানে আমার যেটা ওয়েট 800 বা এরিয়া বলতে পারবো না কিন্তু এখন আমি, কারণ আমি অ্যাঙ্গেল হয়ে গেছি এরকমভাবে। তাহলে এখন আমার প্রেশার কত হবে এই ফ্লোরটার উপরে, মেঝেটার উপরে, বলতে পারবে? সেটা কিভাবে ক্যালকুলেট করবো? সাপোজ এইভাবে ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে অ্যাঙ্গেল করে। তো ফার্স্টে কি করতে হবে, আমি দুটো অ্যাক্সিস বানিয়ে নিচ্ছি, এটা অ্যাক্সিস বানিয়ে নেবো আর উপর দিকেরটাকে ওয়াই অ্যাক্সিস বানিয়ে নেবো ভাই। আর ধরো অ্যাঙ্গেলটা দেওয়া আছে থিটা অ্যাঙ্গেল, যা খুশি হতে পারে, ইট কুড বি 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 45 ডিগ্রি, আমার জানার কোনো দরকার নেই। এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। আমি কি জানি আমরা যে প্রেসার মানে আমাকে পারপেন্ডিকুলার ফোর্স নিতে হবে, মানে যদি ওয়াই অ্যাক্সিসের দিকে কোনো ফোর্স থাকে সেটা বাই এরিয়া বলবো আমি, তাই তো? কারণ প্রেসার মানেই পারপেন্ডিকুলার ফোর্স আপন এরিয়া বা থ্রাস্ট আপন এরিয়া। কিন্তু এখানে তো ওয়াই অ্যাক্সিসের দিকে কোনো ফোর্স নেই, আছে তো দুজনের মাঝামাঝি, এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিসের মাঝামাঝি রয়েছে। তাহলে এখানে আমি কি প্রেসার ক্যালকুলেট করতে পারবো না? পারবো না আমি? ইয়েস পারবো। ট্রিগোনমেট্রি আমায় হেল্প করবে, ট্রিগোনমেট্রি আমায় মদত করবে কিভাবে আমি এই ক্ষেত্রেও প্রেসার বের করতে পারি। সেটা ব্যাপারটা হচ্ছে, তোমরা বেসিক জানো সাইন, যদি এখান থেকে আমি একটা ইমাজিনারি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বানিয়ে নিই, সাইন থিটা কত হয় ভাই? P/H, আর কস থিটা কত হয় ভাই? B/H। দেখতেই পাচ্ছ এই যে ফোর্সটা ধরো 100 নিউটন, তো 100 নিউটন ফোর্সটা কি, এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা বানিয়েছি আমি, তার হাইপোটেনিউসে আছে, তাই না? তার হাইপোটেনিউস, এটা ফোর্সটা লাগছে অ্যালং দ্য হাইপোটেনিউস। তাহলে এটাকে যদি আমি এবার কি করতে পারি, সাইন থিটা মানে অ্যাঙ্গেলটা ধরো দেওয়া আছে 30 ডিগ্রি বা কিছু একটা দেওয়া আছে, তো এখান থেকে আমি পারপেন্ডিকুলারকে কিভাবে লিখতে পারি, হাইপোটেনিউস টাইম সাইন থিটা, আর এই রিলেশন থেকে বেসকে কিভাবে লিখতে পারি, হাইপোটেনিউস টাইমস কস থিটা। মানে আমি কি করলাম, মানে আমি হাইপোটেনিউসকে দু টুকরো বানিয়ে দিলাম। এই ছিল হাইপোটেনিউস, একটা হয়ে গেল পারপেন্ডিকুলার আর একটা হয়ে গেল বেস, ছিল রুমাল হয়ে গেল বেড়াল, নাকি বেড়াল ছিল রুমাল হয়ে গেল, হোয়াট এভার, আমার ভুলে গেছি আমি। তো কি করলাম, হাইপোটেনিউসকে আমরা কি করতে পারি, দু টুকরো করতে পারি, মানে পারপেন্ডিকুলারের টার্মসে লিখতে পারি অ্যাজ ওয়েল অ্যাজ বেসের টার্মসে লিখতে পারি। আর লিখবো কিভাবে, দেখো যে দিকটা আছে বেসকে কিভাবে লিখবো, এইচ কস থিটা, তার মানে এই দিকটা এক্স অ্যাক্সিসের দিকে কতটা ফোর্স থাকবে, এটা থাকবে তাহলে এইচ ইন্টু কস অফ থিটা, বা এখানে তুমি বলতে পারো এফ ইন্টু কস থিটা, কারণ ফোর্সটাকে ভাঙছি, হাইপোটেনিউসটারই তো ফোর্স না। তাহলে এই ক্ষেত্রে কত হবে, ফোর্সটা আছে 100 ইন্টু কস অফ 30 ডিগ্রি, ভ্যালু নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই, কোনো কিছু একটা হয়ে যাবে, চাপ নেই। আর নিচের দিকে, এটা যেহেতু দেখো তলার দিকে আছে, ফোর্সটা কিন্তু উপরের দিকে লাগবে না, তলার দিকে লাগবে, কারণ এই ফোর্সটা নিচের দিকে আছে না। তাহলে এখানে কত লাগবে বলো, পারপেন্ডিকুলারকে আমরা কিভাবে লিখবো, এইচ সাইন থিটা, তাহলে এটা এইচ সাইন থিটা বলা যায়, এটাকেও কি বলা উচিত, এইচ সাইন থিটা। তাহলে কত হবে, এইচ সাইন থিটা, মানে এখানে কি এইচটাই আমাদের ফোর্স, এফ সাইন থিটা। ভালো করে দেখো, এই যে এফ সাইন থিটা মানে টোটাল ফোর্সটা নয় কিন্তু, টোটাল 100 নিউটন নয়, এক ভ্যালু ওয়াইজ কত হবে, 100 ইন্টু সাইন 30, যা হবে সাইন 30 ভ্যালু কত হয়, হাফ, তাহলে 100 ইন্টু হাফ করলে কত হয়, 50 নিউটন। তাহলে এই 50 নিউটনটা কোন দিকে লাগছে ভাই, নিচের দিকে, পুরোপুরি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড লাগছে, দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগছে। তাহলে টোটাল ফোর্সটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে লাগছিল না, বা টোটাল ফোর্সের একটা কম্পোনেন্ট, ফিজিক্সে এটাকে কি বলে, কম্পোনেন্ট বলে। যখন তুমি হাইপোটেনিউস থেকে দু টুকরো করে নেবে, একটা বেস হয়ে যাবে আর একটা কে হয়ে যাবে, পারপেন্ডিকুলার, তো এটাকে কি বলবে, হরাইজন্টাল কম্পোনেন্ট, কারণ এদিকে হরাইজন্টালি আছে বলে বেসের দিকে, আর পারপেন্ডিকুলারটাকে কি বলবে, ভার্টিক্যাল কম্পোনেন্ট। ছিল হাইপোটেনিউস, দু টুকরো করে দিলাম, একটা হয়ে গেল হরাইজন্টাল কম্পোনেন্ট আর একটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট। তাহলে যতই ফোর্স পারপেন্ডিকুলারলি না থাক, যতই ওটা অ্যাঙ্গেল করে থাক না কেন, তাহলে ওর একটা কম্পোনেন্ট কোন দিকে আছে বলো, ভার্টিক্যালি ডাউনওয়ার্ড অ্যাক্ট করছে, তো সেটাকেই আমরা কি বলবো, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট অফ ফোর্স, অর ইউ ক্যান সে এফ পারপেন্ডিকুলার। এখানে এই ক্ষেত্রে আমার এফ পারপেন্ডিকুলারটা কত হয়ে গেল বলো, এফ সাইন থিটা। তো এটাও ভুল ভাবার কোনো দরকার নেই, সবসময় এফ সাইন থিটা হবে, সাইন থিটা নাও হতে পারে। অ্যাঙ্গেলটা যদি আমি এটা নিয়ে নিই না, এখন যদি এটাকে 30 না বলে যদি আমি এই অ্যাঙ্গেলটা রেসপেক্টে করি, ধরো অ্যালফার অ্যাঙ্গেলের রেসপেক্টে করি, তাহলে কিন্তু কি হবে বলো তো,
100 cos আলফা হয়ে যাবে। তো শুধু অলওয়েজ মনে রাখবে, আমি একটা শর্ট ট্রিক বড়দেরকে শিখিয়ে থাকি ক্লাস 11 বাচ্চাদের, যে एंगल के साथ वाला थीटा के साथ वाला होती है cos थीटा एंड परपेंडिकुलर वाला होती है sin थीटा। সাথ वाला কি হয়েছে cos থিটা, তো পারপেন্ডিকুলার वाला কত হয়েছে হবে তাহলে sin থিটা, যেটা এই ক্ষেত্রে হয়েছে। বাট যদি আমি এটাকে অ্যালফা নিই, যদি অ্যালফা রেসপেক্টে করি বা এটাকে যদি থিটা ধরে করি, তখন কি হবে বলো, তখন থিটাকে সাথ वाला, তখন এদিকটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে cos থিটা, এটা কত হয়ে যাবে বলো sin থিটা। তো যখন ফোর্স স্ল্যান্টলি থাকবে, অ্যাঙ্গেল করে থাকবে, তখন কি হবে, ফোর্সের যে পারপেন্ডিকুলার কম্পোনেন্ট সেটা বাই এরিয়াটা হবে প্রেসার। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রেসারের ফর্মুলা কিন্তু এফ বাই এ হবে না, কত হবে এফ পারপেন্ডিকুলার বাই এ। আর এই ক্ষেত্রে যখন এটাকে আমি থিটা ধরে করেছি যেহেতু, তাহলে এখানে এফের ভ্যালু কত আছে, এফ সাইন 30 বাই যা এরিয়া থাকবে সেটা হবে, বা এটাও বলতে পারো এফ সাইন থিটা বাই এ। তো অলওয়েজ রিমেম্বার, ফোর্স যদি পারপেন্ডিকুলার থাকে তাহলে তো কোনো চাপ নেই, আরামসে বলে দেবে দ্যাট ফোর্স বাই এরিয়া। যদি অ্যাঙ্গেল করে থাকে তাহলে কি করবে, ওর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট নেবে, ফার্স্টে ওটাকে দুটুকরো করবে, দুটুকরো করে একটা হবে হরাইজন্টাল, সেটাকে নেওয়ার কোনো দরকার নেই, তাকে অ্যাজ ইট ইজ রেখে দাও। বাট যেটা ভার্টিক্যাল কম্পোনেন্ট হবে, মানে যেটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট হবে, সেই কম্পোনেন্টটাকে উঠিয়ে নিয়ে তাকে এরিয়া দিয়ে ডিভাইড করে দেবে, দেন ইউ উইল হ্যাভ প্রেশার। যে পয়েন্টে ফোর্স অ্যাক্ট করছো সেই পয়েন্টের প্রেসার তুমি আরামসে ক্যালকুলেট করতে পারবে। তাহলে মেরে দোস্ত, প্রেসার ইজ নট ফোর্স বাই এরিয়া, রাদার ইট ইজ perpendicular force by area, or you can say thrust by area. Let's talk about its SI unit. তার আগে থ্রাস্টের SI ইউনিট কি হবে ভাই সাহেব, থ্রাস্ট আর যাই হোক একটা তো কম্পোনেন্ট, ফোর্সের তো একটা কম্পোনেন্টই না, একটা তো টাইপ অফ ফোর্স। হ্যাঁ মানছি ভ্যালুটা কম, বাট ফোর্স তো ফোর্সই থাকবে না, ভ্যালু কমে যায় বেশিতে কি যায় আসে ভাই। তো থ্রাস্টের SI ইউনিট কি হবে, এফের SI ইউনিট তো আমরা জানি নিউটন, তো থ্রাস্ট পারপেন্ডিকুলার কম্পোনেন্টের জন্য কি হবে, সেই তো নিউটনই থাকবে, থোড়ি কোনো চেঞ্জ হবে। শুধু হ্যাঁ চেঞ্জ কোথায় হচ্ছে, ম্যাগনিটিউডটা চেঞ্জ হয়ে যাবে, একটু কম বেশি হয়ে যাবে। যখন অ্যাঙ্গেল করে থাকবে তখন পুরোপুরি 100 নিউটন লাগবে না, পারপেন্ডিকুলার ফোর্সটা কিন্তু তখন 100 হবে না, কমে যাবে, কত হবে 100 ইন্টু সাইন 30 মানে 50 নিউটন হয়ে যাবে। বাট নিউটন তো নিউটনই থাকবে ভাই, ফোর্সের ইউনিট তো নিউটনই থাকবে, চেঞ্জ তো থোড়িই হবে, হবেই না চেঞ্জ। তাহলে থ্রাস্টের এরিয়া বা পারপেন্ডিকুলার ফোর্সের ইউনিট কি থাকবে বলো, নিউটন, তার নিউটনই থাকবে। ডিনোমিনেটারে কে আছে এরিয়া, অ্যান্ড আমরা জানি এরিয়ার SI ইউনিট কি হয়, এরিয়া মানে কি লেংথ ইন্টু ব্রেথ। যেহেতু সারফেসটাকে যদি আমি রেক্ট্যাঙ্গেল বা স্কোয়ার ধরি, তো লেংথ কত হবে মিটার, ব্রেথ কত হবে মিটার, তো মিটার ইন্টু মিটার মিলে কত হবে মিটার স্কোয়ার। তাহলে SI ইউনিট হয়ে গেল প্রেসারের জন্য নিউটন বাই মিটার স্কোয়ার। এটার একটা ভালো নাম আছে, ডু ইউ নো হোয়াট ইজ দ্যাট নেম, যেটাকে বলে পাস্কেল সাব। যেমন নিউটন সাব শিখলে কেপলার সাবের নাম শুনেছো, এবার একটা নতুন সায়েন্টিস্ট পাস্কেল সাব, তো পাস্কেল সাবের রেসপেক্টে এটাকেই বলা হয় পাস্কেল। তাহলে SI ইউনিট অফ প্রেসার কত হবে পাস্কেল। ওকে, অ্যান্ড পাস্কেল ইজ নাথিং বাট নিউটন বাই মিটার স্কোয়ার। এক্সামের সময় বাই চান্স ভুলে গেলে যদি এভাবেই লিখে দিয়ে আসো, কেউ মার্কস কাটবে না। তো সবসময় ইউনিট মুখস্থ করার কোনো দরকার নেই, ফর্মুলা মনে রেখে দেবে কীভাবে আসছে, আর ফর্মুলা মুখস্থ করতে হবে না। সিম্পল না ভাই, যে এ মিটার স্কোয়ারে কত ফোর্স, এফ পারপেন্ডিকুলার, তাহলে 1 এর জন্য কত হবে এফ পারপেন্ডিকুলার বাই এ, আর 1 এর জন্য যেটাকে বলে সেটাকেই কি বলে ভাই, সেটাকেই তো প্রেসার বলে। আর 1 এর জন্য আমরা অনেকবার করেছি, যেমন মিষ্টি দোকানে গিয়ে কি থাকে, একটা মিষ্টির তো দাম লেখা থাকে না। অ্যামাজন ফ্লিপকার্টে যখন প্রোডাক্ট কেনো তখন কি করো, একটা মোবাইল একটা প্রোডাক্টেরই তো দাম দেওয়া থাকে, এখানেও তাই। সবসময় আমরা একের জন্য করব, যেটা আমরা ভেলোসিটিতে করেছি, স্পিডে করেছি, সমস্ত জায়গাতে অ্যাক্সিলারেশনের সময়ও করেছি, 1 এর জন্য করি, যে 1 সেকেন্ডে কতটা হচ্ছে। সিমিলার এখানেও কি হবে, 1 মিটার স্কোয়ারে কতটা পারপেন্ডিকুলার ফোর্স লাগছে বা কতটা থ্রাস্ট লাগছে, সেটাকেই আমরা কি বলবো প্রেসার। তো সিম্পল ব্যাপার। যদি এটা ডিফাইন করতে বলে যে 1 পাস্কেল, হাউ ডু ইউ ডিফাইন 1 পাস্কেল, 1 পাস্কেলকে ডিফাইন কিভাবে করবে, সিম্পল। এটাকে যদি আমায় 1 বানাতে হয়, তো উপরে ফোর্সটাকে কত নেবো 1 নিউটন নিয়ে নেবো, ফোর্স না থ্রাস্টটাকে, এরিয়া কত নেবো 1 মিটার স্কোয়ার। তার মানেটা কি শিখলাম, যে 1 মিটার স্কোয়ার, সাপোজ একটা 1 মিটার স্কোয়ারের স্ল্যাব বা টাইলস আছে একটা 1 মিটার, মানে লেন্থটা 1 মিটার, ব্রেথটা 1 মিটার, মানে একটা রেক্ট্যাঙ্গুলার টাইলস বা স্ল্যাব। তো তার উপরে ধরো আমি দাঁড়িয়ে আছি, আমি না একটা বল রাখলাম, যে কত ফোর্স দিচ্ছে 1 নিউটন ফোর্স দিচ্ছে, তাহলে প্রেসার কতটা দেবে, তাহলে প্রেসারটা হবে 1 মিটার স্কোয়ার এরিয়াতে 1 নিউটন ফোর্স, তাহলে সেটাই হবে তোমার 1 পাস্কেল প্রেসার। বোঝা গেল? তো এরিয়া যদি আমি কিছু একটা দিয়ে দিলাম যে 10 মিটার স্কোয়ার, প্রেসারটা ফোর্সটা দিয়ে দিলাম হয়তো 100 নিউটন, সো ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট হাউ মাচ প্রেসার ইট উড এক্সার্ট অন দ্যাট স্ল্যাব অর অন দ্যাট সারফেস। প্রেসারের ফর্মুলা কি শিখলাম, পারপেন্ডিকুলার ফোর্স আপন এরিয়া, অর ইউ ক্যান সে থ্রাস্ট আপন এরিয়া। তো এখান থেকে দেখো, যদি
এরিয়ার সাথে আমরা ছেড়ছাড় করি, এরিয়াতে যদি কোনো চেঞ্জ করি, এরিয়া যদি বাড়িয়ে দিই, প্রেসারে কি পরিবর্তন হবে? কমে যাবে। কারণ কি? ইনভার্স প্রপোর্শনে রয়েছে, নিচে রয়েছে না, পাশাপাশি থাকা মানে কি ডিরেক্ট। আর ক্রস ফর্মে থাকলে সেটা হচ্ছে ইনভার্স মানে কি? একটা বাড়লে অন্যটা কমবে, ইনভার্স। আর সাত বাড়লে সাত কমলে সেটাকে কি বলবো? ডিরেক্ট, ইজন্ট ইট? তাহলে এখানে এরিয়া যদি আমরা বাড়িয়ে দিই, এনিহাও যদি এরিয়া বেড়ে যায়, তাহলে এখান থেকে কি কনক্লুশন কি হবে? প্রেসার কমে যাবে। অ্যান্ড ভাইস ভার্সা মানে উল্টোটা, এরিয়া কমলে কি হবে? প্রেসার বেড়ে যাবে সেই ক্ষেত্রে। এটার অনেকগুলো কনসিকোয়েন্সেস রয়েছে, রিয়েল লাইফ অনেক এক্সাম্পল আমরা জানি। যেমন দেখবে যে খুব ভারী ব্যাগ যদি হয়, আর ব্যাগের স্ট্রিপটা যদি খুব সরু যদি সুতোর মতো হয় না, প্রচণ্ড ব্যথা করে কাঁধ মোটামুটি কেটে লাল লাল দাগ হয়ে যায়। কেন হয়? সরু স্ট্রিপ মানে কি বলো? এরিয়া কম হলে প্রেশারটা কি হবে বলো? বেশি হবে। ওই জন্য দেখবে এখনকার দিনে ব্যাগের না স্ট্রিপগুলো কি অনেকটা মোটা করা থাকে, এবং ওখানে অনেকটা কুশান টাইপের দেওয়া থাকে, যাতে করে ওটা প্রেশারটা কম হয়, ওখানে প্রেশার মানে বইতে কষ্টটা কম হয়। আর যদি সরু স্ট্রিপের ওপরে একটা ভারী ব্যাগকে ক্যারি করো, তো কাঁধের অবস্থা একদম খতম, বাই টাটা হয়ে যাবে। তো এরিয়া কম মানে কি হবে? প্রেশার বেশি হবে, ওই জন্য ব্যথা বেশি লাগবে। ওই জন্য এখন কি করে? মোটা করে দেয়, উইথটা বাড়িয়ে দেয়, থিকনেসটা বাড়িয়ে দেয়, মানে এরিয়া বাড়িয়ে দিলে কি হবে বলো? প্রেশার কম হবে, ওই জন্য অতটাও ব্যথা ফিল হবে না একটা ব্যাগকে ক্যারি করতে। আরও অনেক এক্সাম্পল আছে। ছুরির ক্ষেত্রে দেখেছো, ছুরি যদি ধার কমে যায়, ব্লান্ট যদি হয়ে যায় ছুরি, তখন কি করতে হয়? ওটা দিয়ে কাটতে অসুবিধা হয়, ওই জন্য আবার কি সানাতে হয়, ওটাকে ধার দিতে হয়। তো যখন ব্লান্ট হয়ে যাওয়া মানে কি? এরিয়াটা বেড়ে গেল। এরিয়া বেড়ে যাওয়া মানে কি হবে ভাই? এরিয়া বেড়ে যাওয়া মানে প্রেশার কমে যাবে, ওই জন্য প্রচুর ফোর্স দিয়ে চেপে কাটতে হয়। আর যখন আবার সানিয়ে নেওয়া হয় ওটাকে, তখন কি হয়? আবার শার্প হয়ে গেল। শার্প মানে এরিয়া কম মানে কি হবে? অ্যাজ ইউ ক্যান সি হিয়ার, প্রেশার বেশি। তো দেখবে হালকা করে এরকমভাবে আস্তে আস্তে দিলেও কি হয়ে যায়? জিনিসপত্র কেটে যায় তখন। তো রিয়েল লাইফ এক্সাম্পল কত আছে, তাই না? আরও আছে। রেল লাইনের যে ট্র্যাকগুলো হয়, লোহার যে পাতগুলো, সেটা ওই হয় না সাদা যে স্ল্যাবগুলো থাকে, তার উপর দিয়ে তো পাতগুলোকে বিছানো হয়, তার চারপাশে আবার পাথর দিয়ে দেয়। তো কেন করে ওই স্ল্যাবগুলো, সাদা স্ল্যাবগুলো দেওয়ার কী কারণ? যাতে করে এরিয়াটা অনেক বাড়ানো যায়। কারণ ট্রেন যখন যাবে ভাই, অত বড় জিনিসের কত ওয়েট পড়বে। শুধু মাটির উপরে যদি পাতগুলোকে বিছিয়ে দেওয়া হয়, তাহলে তো মাটির তলায় ভেতরে ঢুকে যাবে, ট্রেনও ঢুকে যাবে, পাতও ঢুকে যাবে। ওই জন্য ওই স্ল্যাবগুলো দিয়ে কি এরিয়াটাকে বাড়ানো হয়। এরিয়া বাড়িয়ে দিলে কি হবে বলো? প্রেশার কমে যাবে। প্রেশার কমে যাওয়া মানে কি হলো? দেবে যাবে না মাটিতে, খুব প্রেশার পড়বে না। তাও দেখবে ট্রেন গেলে কিন্তু এদিক করে জিনিসপত্র, কারণ একটা হিউজ ওয়েট থাকে না, স্বাভাবিক হওয়াটা। একটা বেসিক নিউমেরিক্যালস যে থ্রাস্ট অ্যান্ড প্রেশারের কনসেপ্টটা বুঝবো, অবভিয়াসলি এর জন্য ডেডিকেটেড ভিডিও রয়েছে, ওখানে তো দেখতেই পারো। অনেক রকমের ইজি প্রো লেভেলের নিউমেরিক্যালস ওখানে আমি সলভ করে দেখিয়েছি, হাউ টু সলভ দোজ টাইপস অফ প্রবলেমস। বাট তবুও আমার এখানে মন থেকে স্যাটিসফ্যাকশান আসবে না যতক্ষণ এই প্রবলেমটা আমি এই টপিকে সলভ করে এক্সপ্লেন করবো। এখান থেকে রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স অনেক কিছু গেন করতে পারবে। তাহলে শুরু করা যাক। কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন বলছে যে অ্যান এলিফ্যান্ট ওয়িং 40,000 নিউটন স্ট্যান্ডস। এদিকে দেখার কিছু নেই, এখানে দেখো, এখানে লিখে দেওয়া রয়েছে কোয়েশ্চেন। আর সবথেকে বড় কথা হচ্ছে এটা কিডনি বিক্রি করে কেনা মোবাইল না, স্যামসাং। হ্যাঁ, যেটা কি 90% টাইম হ্যাংই করে, বাট স্টিল 10% টাইম তো কাজ করে। এখন যেমন দেখছি সেই 10% টাইমের মধ্যে পড়ছে, কাজ করছে, দেখতে পাচ্ছি স্ক্রিন টাচ নিচ্ছে ভাই, এখনও হ্যাং মারছে না আপাতত। থ্যাংক গড, whatever. An elephant weighing 40,000 newtons stands on 1 foot of area 1000 centimeters square, whereas a woman weighing 400 newton is standing on one stiletto মানে বোধ হয় পেন্সিল হিলকে বলে, আই ডোন্ট নো, যাদের গার্লফ্রেন্ড আছে বা মেয়েরা বুঝতে পারবে এইসব জিনিসগুলো। স্টিলেটো হিল অফ এরিয়া 1 সেন্টিমিটার স্কোয়ার। ছেলেরা সতর্ক থাকতে হবে যাদের স্টিলেটো হিল আছে। ওই পেন্সিল হিল যদি একবার মারে না ভাই, একদম পুরো খুবলে মাংস তুলে নেবে। সাবধান রহে, সতর্ক রহে ফ্রম স্টিলেটো হিল অর পেন্সিল হিল, হোয়াট এভার। এরিয়া দেওয়া আছে, কি করতে হবে? কোশ্চেন, আচ্ছা ঠিক আছে, ফ্রেমটা বানিয়ে নিই। কোশ্চেন, একটা এলিফ্যান্ট আছে, ওকে এলিফ্যান্ট। হাতি বানানো তো আমার অকাতের বাইরে ভাই, ড্রয়িং করা। স্পেলিং ঠিকই লিখেছি বোধ হয়। গার্ল, ওকে, গার্ল কি করছে দেখা যাক। ঠিক আছে, কোশ্চেনে কি আছে? হাতির, আচ্ছা পাটা একটা বানানোর চেষ্টা করছি, এটা হাতির পা। ওকে, বাহ, দারুণ, হাতির পা বানিয়েছি। আর পেন্সিল হিল বানানো তো ভাই আমার অকাতের বাইরে। এটা তাও পেন্সিল হিল মনে হচ্ছে। জুতোটা কি করে বানাবো? এরকম টাইপের জুতো, ঠিক আছে, আমি বানালাম না, আর লোকজন হাসাহাসি করবে জুতো আমার ড্রয়িং দেখে। স্টিলেটো হিল, হোয়াট এভার, স্টিলেটো, সরি গার্লস, স্টিলেটো ইট ইজ, পেন্সিল হিল ইট ইজ, হোয়াট এভার। তো এটা ওয়েট কত দিচ্ছে বলো? 40,000 নিউটন। ভেরি গুড। হ্যাঁ, হাতির একটু চেহারা তো ভালোই না, শরীর স্বাস্থ্য তো খুব ভালোই। আর এরিয়া কত আছে বলো? 100 সেন্টিমিটার স্কোয়ার। ওকে 100 না ভাই, 1000 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, ফার্স্ট কাজ একটা গলত এখানে জিনিস দেওয়া আছে, ইউনিটে গড়বড় আছে। এসআই ইউনিট নিয়ে আমরা অলওয়েজ ডিল করব। ইউনিটের মধ্যে কোনো ভেদভাব চলবে না, ইউনিট সবসময় সেম রাখতে হবে।
ধরো তুমি কোনো একটা আইল্যান্ডে ভয়েজ করছিলে, হঠাৎ করে ঝড় তুফানে হারিয়ে গেল তোমার জাহাজ, গিয়ে কোনো একটা দ্বীপে উঠলো, সেখানে জিঙ্গালালা হুদ সাথে পরিচয় হলো, ওর মধ্যে কাউকে ভালো লাগতে শুরু করলো, তো এমন তো নয় ওখানে রিলেশনশিপ শুরু করে দেবে, পারবে না। একটা এথনিক্যালি স্ট্যান্ডার্ড আছে না, এথনিক্যালি ম্যাচ হতে হবে। তো আমি কোনো ট্রাইবসকে ইনসাল্ট করছি না, বাট একটা এথনিসিটি বলে জিনিস আছে যে আমরা কি করি, সেম টাইপ অ্যাটলিস্ট তো ম্যাচ হতে হবে না, আদারওয়াইজ লং রানে টিকবে না মেরে দোস্ত। ওই জন্য ইউনিটের ক্ষেত্রেও কিন্তু এথনিক্যালি ম্যাচ হতে হবে, মানে ইউনিট সেম হতে হবে। একটা সিজিএস একটা এসআই রাখলে চলবে না, ভেদভাব থাকা চলবে না। হয় সবগুলোকে তুমি সিজিএসে করে নাও, তুমিও ট্রাইবস হয়ে গিয়ে জিঙ্গালালা করতে শুরু করে দাও, আদারওয়াইজ তাকে ওখান থেকে নিয়ে এসে সভ্য সমাজের কালচার শেখাও, সোসাইটি কি জিনিস শেখাও, এগুলো শেখাতে থাকো, তবেই কিন্তু এথনিক্যালি ম্যাচ হবে। আদারওয়াইজ এরকম না করে কনভার্ট করতে হবে, হয় তোমাকে কনভার্ট হতে হবে ওখানে, আদারওয়াইজ তাকে তুলে নিয়ে এসে এখানে কনভার্ট করে একটা সোশ্যালাইজড করতে হবে। সো চয়েস ইজ ইওর ওন, দেখে নাও কীভাবে রিস্ক নেবে। তাহলে আমাদেরকে কী করতে হবে, ইউনিট এখানে সেম করতে হবে, এসআই করতে হবে। আর আমি ম্যাক্সিমাম টাইমে কী চেষ্টা করবে, এসআই রাখার। ওকে, তো সবার প্রথমে আমি কী করবো, হাতির পায়ের এরিয়াটাকে মিটার স্কোয়ারে কনভার্ট করবো। অ্যান্ড ইউ নো 1 মিটার ইকুয়ালস টু কত, 100 সেন্টিমিটার। তাহলে 1 সেন্টিমিটার কত হবে বলো, 100 মিটার। যদি ডাউট থাকে আমি ঘুরিয়ে লিখে নিচ্ছি এখানটায়, কী আছে, 100 সেন্টিমিটার মানে কত, 1 মিটার। ওকে, তো 1 সেন্টিমিটার কত হবে ভাই, 1/100 মিটার। বাট এখানে এরিয়ার ফর্মুলাতে কি আছে, সেন্টিমিটারের স্কোয়ার আছে, মানে 2 সেন্টিমিটার, মানে 1 সেমি ইন্টু 1 সেমি। তাহলে কত হবে, 1/100 ইন্টু 1/100, মানে 1/10,000 মিটার স্কোয়ার হয়ে যাবে। কারণ দুটো মিটার মিলে মিটার স্কোয়ার, এটাকে স্টাইল মেরে কি লিখতে পারি, 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। ঠিক আছে, যদি এখানে নিয়ে আসি আমি, তাহলে এরিয়াকে যদি মিটার স্কোয়ার করি কত হবে বলো, 1000 ইন্টু সেন্টিমিটার স্কোয়ারকে মিটার স্কোয়ার করলে কত হবে মেরে দোস্ত, 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। ওকে, তাহলে এরিয়া কত হচ্ছে বলো, 10⁻⁻⁴, আর এখানে আছে 1000, তো 4টে জিরো আছে, তো 10⁻⁻1 হবে, তো 1/10 মিটার স্কোয়ার। ইজন্ট ইট ভেরি গুড, ক্যালকুলেশন করলাম। তাহলে হাতির পায়ের এরিয়া এসআই ইউনিটে কত হবে সেটা বের করলাম আমরা এখন অবধি। এবার গার্লের ওয়েট কত যেন দেওয়া ছিল, লেট মি চেক, কত আছে গার্লের ওয়েট কত, 400 নিউটন মাত্র। খাওয়া দাওয়া করে না, দুর্ভিক্ষের ফলাফল বুঝতেই পারছি। হয়তো কেউ টার্গেট দিয়েছে স্লিম হতে হবে, আলট্রা স্লিম, প্রিয়াঙ্কা চোপড়ার সাথে হয়তো কম্পিটিশন করছে, জানি না ভাই আমি কি করছে। এরিয়া কত এটার, গার্লের পায়ের এরিয়া কত, সেলেটো হিলের এরিয়া হচ্ছে কত দেওয়া আছে, ইস বাবা খুবই করুণ অবস্থা, 1 সেন্টিমিটার স্কোয়ার, মারা যাবে। যার গায়ে পা দেবে সে তো খতম, গলায় পা দিলে তো পুরো একদম নার্ভ ভেসেল সব ছিঁড়ে যাবে। তাহলে 1 সেন্টিমিটার স্কোয়ার মানে কত হবে, 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। তো গার্লের পায়ের এরিয়া কত হচ্ছে, 10⁻⁻⁴ মিটার স্কোয়ার। এবার কোয়েশ্চেন কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনে আসি আমরা, হুইচ অফ দ্য টু এলিফেন্ট অর গার্ল, ঠিক না কিন্তু এলিফেন্টের সাথে গার্লকে অ্যাটলিস্ট কম্পেয়ার করাটা কোয়েশ্চেনে উচিত হয়নি, এটা একদম ঐতিহাসিক ভুল সিদ্ধান্ত। হোয়াট এভার, এক্সার্টস আ লার্জার ফোর্স অন দ্য গ্রাউন্ড অ্যান্ড বাই হাউ মাচ, কে বেশি ফোর্স দিচ্ছে, স্বাভাবিক ওয়েটটা তো বেশি হবে ভাই, 40,000 বেশি 400 নিউটনের চেয়ে, কী সব বলে লোকজন, কত বেশি, তাহলে অবভিয়াসলি 40,000 মাইনাস 400, তো যেটা হবে 39,600। তো ফার্স্টের আনসার পেয়ে গেলাম। সেকেন্ডের আনসার কি আছে, হোয়াট প্রেসার ইজ এক্সার্টেড অন দ্য গ্রাউন্ড বাই দ্য এলিফেন্ট স্ট্যান্ডিং অন 1 ফুট। তো ঠিক আছে, 1 ফুটের এরিয়া দেওয়া আছে, ফোর্স তো আগেই দেওয়া আছে, আর দেখতেই পাচ্ছ এটা ওয়েট মানে কি, পারপেন্ডিকুলার ফোর্স অ্যাক্টিং অন দ্য গ্রাউন্ড। তাহলে এখানে আমাকে কম্পোনেন্ট নেওয়া দরকার নেই, যেটাই পারপেন্ডিকুলার ফোর্স সেটাকে আমরা কি বলি, থ্রাস্ট। অ্যান্ড প্রেসার মানে কি হয়, থ্রাস্ট বাই এরিয়া, সিম্পলি ওটাকে এরিয়া দিয়ে ডিভাইড করে দিলে আমি প্রেসার বের করে নেবো। তাহলে হাতির প্রেসার কত হবে, পারপেন্ডিকুলার ফোর্স বা থ্রাস্ট বাই এরিয়া, তো এটাই ক্ষেত্রে ওয়েটটাই পারপেন্ডিকুলার ফোর্স, সেটা কত আছে 40,000 বাই সাব এরিয়া কত আছে 1/10, আর ইউনিট আমরা আগেই শিখেছি পাস্কাল। তো 10টা উপরে উঠে গেলে কত হবে, 40,000-এ 10 খেয়ে গেলে 4 লাখ, মানে কটা জিরো হবে, 5টা জিরো, 1 2 3 4 5 পাস্কাল। তো হাতির প্রেসার বাই এলিফ্যান্ট, ভেরি গুড, পেয়ে গেলাম, এক্সেলেন্ট, সাবাস। এবার আমরা কি করব, গার্ল, তো স্টিলেটো হিল দিয়ে, পেন্সিল হিল দিয়ে কতটা প্রেসার এক্সার্ট করছে সেটা আমরা দেখব। একই কনসেপ্ট, গার্লও কি পারপেন্ডিকুলারলি ভার্টিক্যালি আপওয়ার্ড দাঁড়িয়ে আছে, তো যে ফোর্সটা দিচ্ছে 400 নিউটন, সেটা অবভিয়াসলি কি পারপেন্ডিকুলার ফোর্স। তো দেখা যাক তাই গার্ল কতটা প্রেসার দেয়, পারপেন্ডিকুলার ফোর্স আপন এরিয়া বা থ্রাস্ট আপন এরিয়া, এখানে কত আছে ভাই 400 বাই এরিয়া 10⁻⁻⁴, মানে -4কে উপরে তুললে কত হবে 4 × 10⁶, খতম ভাই, 4 মিলিয়ন পাস্কেল, মানে 10 লাখ। বয়েজ গাইজ সাবধান রহে, সতর্ক রহে, ফিজিক্স কি বলছে, একটা গার্ল কত প্রেসার এক্সার্ট করছে ভাই 4 মিলিয়ন ভাই সাহেব, মানে 40 লাখ পাস্কেল, যেখানে বেচারা মাসুম হাতি কত প্রেসার এক্সার্ট করছে
বেচারা তো শিশু গার্লসের কাছে অনলি 4 লাখ পাস্কেল। তো কত টাইমস বেশি প্রেসার এক্সার্ট করতে পারে একটা গার্ল? 10 টাইমস। কোথায় হাতির 4 লাখ পাস্কেল আর কোথায় গার্ল 40 লাখ পাস্কেল। অলওয়েজ সাবধান রহে, সতর্ক রহে। তো সিলেটো হিল নিয়ে যদি একবার পায়ে পা দেয় বা বুকের উপর পা দিয়ে দিয়েছে, পুরো খুবলে মাংস উঠে যাবে। জিন্দেগি কা সত্যানাশ হো সকতি হ্যায় বাই পেন্সিল হিল। এবার থেকে রিলেশনশিপে যাওয়ার আগে এই সব জিনিসটা মাথায় রাখতে হবে। এই পুরো ক্যালকুলেশন মাথায় রেখে তবেই রিলেশনশিপে যাবে। আর ইউ রেডি টু অ্যাকসেপ্ট দিস ট্রিমেন্ডাস প্রেসার? হাতির থেকে 10 গুণ প্রেসার যদি নেওয়ার ক্ষমতা থাকে, অকাত থাকে, তখন রিলেশনশিপে যাবে, আদারওয়াইজ যাবে না। বাড়িতে বসে বসে পড়াশোনা করবে, ফিজিক্স পড়বে, নিউমেরিক্যালস করবে, কেরিয়ারে ধ্যান দেবে। ইজ ইট ক্লিয়ার? তাকাত থাকতে হবে, এই ট্রিমেন্ডাস প্রেসারটাকে ঝেলার ক্ষমতা থাকতে হবে, তবেই কিন্তু রিলেশনশিপে গিয়ে কাউকে প্রপোজ করতে যাবে, আদারওয়াইজ লাইফ একদম বরবাদ হয়ে যাবে ভাই। ফিজিক্স তো অ্যাটলিস্ট তাই বলছে। তাহলে কত টাইমস রেশিও, কোশ্চেনে বোধহয় রেশিও জিজ্ঞেস করেছে যে, তো গার্ল প্রেসার এক্সাইটেড বাই গার্ল বাই প্রেসার এক্সাইটেড বাই এলিফেন্ট। হাতি তো ছোটা বাচ্চা রে ভাই। তো 40,000 লাখ, কটা 5টা জিরো, ওকে, পাস্কেল। আর ওখানে হাতি, বেচারা হাতির জন্য কত? অনলি 4 লাখ পাস্কেল। বেচারা হাতি। তো কি করবে, এখানে 0 0 কেটে গেল, 4 10 যা। তো রেশিও কত? 10:1। ও হো, হোয়াট আ ট্রিমেন্ডাস প্রেসার ভাই, জিন্দেগি বরবাদ। কি অকাত আছে হাতির থেকে 10 গুণ প্রেসার সহ্য করার? যদি থাকে তাহলে পিছনে দৌড়াদৌড়ি করো, আদারওয়াইজ এখন সব কিছু বাদ দিয়ে নিজের কেরিয়ারে কনসেন্ট্রেট করো, দ্যাট উইল হেল্প ইউ। কারণ ভাই কেরিয়ার যদি স্ট্রং থাকে, কেরিয়ারের বেস যদি চওড়া থাকে না, তখন প্রেসার কোনো ব্যাপারই নাই। কারণ এরিয়া যখন বেড়ে যাবে, প্রেসার অলরেডি কী হয়ে যায়, কমে যায়, আমরা আগেই শিখেছি। তো তখন এই প্রেসারটাকে কোনো প্রেসারই মনে হবে না। সো এখন টাইম ওই সব জায়গাতে বরবাদ না করে নিজের কেরিয়ারের পিছনে ফোকাস করো, কেরিয়ারের বেসটাকে চওড়া করো, যাতে করে পরবর্তীকালে বেশি প্রেসার আসলেও কোনো প্রবলেম না হয়, আরামসে সহ্য করে নিতে পারো। ইজ ইট ক্লিয়ার? তো ফিজিক্সটাকে তো রিয়েল লাইফে অ্যাপ্লাই করতে হবে নাকি? শুধু পড়াশোনা করে গেলে হবে? রিয়েল লাইফে অ্যাপ্লাই করে দেখতে হবে যে কোন ডিসিশনটা নেওয়া উচিত, কোনটা করা উচিত নয়, এখন কোনটা করা উচিত, পরে কোনটা করা উচিত। এই সমস্ত মেজারমেন্টগুলো তো ফিজিক্স থেকেই নিতে হবে। শুধু পড়ে গেলাম, এক্সামে 2 নাম্বার পেয়ে এলাম, কিসের লাভ ভাই? তো রিয়েল লাইফে তো ফিজিক্সটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। কোনো লিকুইড তার বেসে কতটা প্রেসার এক্সার্ট করে সেটা দেখবো, তার ক্যালকুলেশনটা জানবো এই ভিডিওতে। ধরে নাও কোনো একটা জার আছে, অ্যাকোয়ারিয়াম, যেটা মাছের যেগুলো হয় না, তো ওখানে সাপোজ লিকুইড রাখা আছে এরকম, তো জল আছে এখানে, পানি চারো তরফ। ওকে ওকে ওকে, ভেরি গুড। এটা বেসটা, এটা হচ্ছে ওইটার বেসটা। ওকে, তো ধরে নিচ্ছি এখানে mkg, কত কেজি ওয়াটার আছে? mkg। ওকে, ভেরি গুড। তাহলে ফোর্স কতটা এক্সার্ট করছে বলো এই বেসটার উপর? তলার যে বেসটা আছে না, এই বেসের উপরে ওয়াটার কতটা ফোর্স দেবে, কতটা ফোর্স এক্সার্ট করবে? কমন সেন্স, ওয়েট আমরা জানি, W = m × g। আর অবভিয়াসলি দেখতেই পাচ্ছ এটা পারপেন্ডিকুলার ফোর্স হচ্ছে, তো এটাকে কি বলবো আমরা? এটাকে থ্রাস্ট বলবো, আর পারপেন্ডিকুলার ফোর্স। সো ইন অর্ডার টু ক্যালকুলেট প্রেসার, হোয়াট উই নিড? থ্রাস্টকে বা পারপেন্ডিকুলার ফোর্সকে এরিয়া দিয়ে ডিভাইড করতে হবে। এখানে কিসের এরিয়া নেবো ভাই? কার্ভ সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া? নো মেরে দোস্ত, কোন এরিয়াতে ফোর্সটা এক্সার্ট হচ্ছে, সাইডের এরিয়াগুলোর কোনো রোল নেই ভাই এখানে। এটা আমি একটা নিয়েছি কিউবয়েড শেপের, তো কিউবয়েডের সারফেসগুলো, ওয়াল, 4টে ওয়াল নিয়ে আমার কাজ নেই, ওই নিচের বেসটা, নিচের বেসের এরিয়াটা আমাকে কনসিডার করতে হবে। কারণ জলটা রাখা আছে কার উপরে? নিচের বেসটার উপরে। হ্যাঁ মানছি সাইডগুলো দিয়ে ও যেটা একটা প্রেসার দেবে, বাট টোটাল যে ওয়েট, ওয়েট কোন দিকে অ্যাক্ট করে? ধরতি মাতা কি পেয়ার, নিচের দিকে না? তো নিচের দিকের যে ফোর্সটা সেটা কার উপরে পড়ছে? নিচের যে গ্লাস স্ল্যাবটা তার উপরে। তো সেই ক্ষেত্রে আমরা প্রেসার বের করবো। তাহলে প্রেসারের ফর্মুলা কি? উই নো ইট ইজ পারপেন্ডিকুলার ফোর্স আপন এরিয়া। ভেরি গুড। তাহলে পারপেন্ডিকুলার ফোর্সের ক্ষেত্রে কথা হবে বলো? যেটা ওয়েটটাকে ব্যালেন্স করবে। এটা অ্যাকচুয়ালি ক্লাস 11-এ জানবে যে কোনো জিনিস, আমরাও তাই সবসময়। আমি চেয়ারে বসে আছি, কেন বসে আছি? কারণ আমি আমার ওয়েটটা কোথায় দিচ্ছি? চেয়ারের উপরে দিচ্ছি। চেয়ারটাও কি করছে? উল্টো দিকে একটা ফোর্স দিচ্ছে, তবেই না বসে আছি। যদি চেয়ার কোনো ফোর্স না দিত তাহলে একদম তো চেয়ার ভেঙে টেঙে গিয়ে একদম আর্থের গর্তের মধ্যে ঢুকে আর্থের সেন্টারে গিয়ে পৌঁছে যেতাম। সেটা তো হয় না। তার মানে কি? চেয়ার একটা ফোর্স উল্টো দিকে দিচ্ছে। আর এটাও জানো যে কাদা মাটিতে পা বসে যায়। কেন বসে যায়? কারণ আমাদের ওয়েটটাকে কাদা মাটি ব্যালেন্স করতে পারে না। বাট যদি শক্ত মাটি হয় বা একটা যদি ফ্লোরের ওপর, মার্বেল পাথরের ফ্লোরের ওপর বা সিমেন্টের কোনো ফ্লোরের ওপর হাঁটি, তখন আমাদের ওয়েটটা কেন হয়, মানে কেন থাকে, কেন মাটিতে বসে যায় না পা? কারণ ওই যে সিমেন্টের যে মাটির যে স্ল্যাবটা আছে, সে আমাদের ওয়েটটাকে ব্যালেন্স করে অপোজিট দিকে কি দেয়? একটা নর্মাল রিয়াকশান ফোর্স দেয়। ইউ উইল গেট টু নো ইন ক্লাস 11 সায়েন্স নিয়ে পড়লে তবেই, নইলে তো একদম আলবিদা এখনই কোনো চাপ নেই বস। তো ওয়েটটা কোন দিকে আছে? নিচের দিকে, এফ পারপেন্ডিকুলার। তো এটাকে ব্যালেন্স করার জন্য কি হয়? উপরের দিকে একটা ফোর্স থাকে, সেটা নিয়ে আমি এখন ডিসকাস করছি না। আমি তো দেখবো প্রেশার কত হবে। তাহলে ওয়াটার যেটা রয়েছে টাম্বলারের ভেতরে, ওই জারটার ভেতরে, সে ওই বেসের উপরে কতটা প্রেশার এক্সার্ট করবে। চলো, ভেরি গুড।
তাহলে প্রেসার দেখি কত ক্যালকুলেট করতে হয়। পারপেন্ডিকুলার ফোর্স কত আছে ভাই, এমজি ইন্টু এরিয়া। আর বেসটা একটা যদি আমি একটা নিই, কিউবয়েড নিই, তাহলে কিউবয়েডের জন্য কি হয়, লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, এটা তো ভলিউম হয়। তো বেসে কে থাকে ভাই, বেসে থাকে লেংথ এল, আর এদিকটায় কে থাকে, ব্রেথটা বি, এল বি। তাহলে বেস এরিয়া কত হবে, এল বি হবে। কেন, কারণ আমি একটা কিউবয়েড নিয়েছি এই ক্ষেত্রে, তাহলে এরিয়া কত হবে ভাই, এল বি হবে। ভেরি গুড। মাস, মাস মানে কার মাস, ওয়াটারটার মাস, যে জলটা রয়েছে এই টাম্বলারটার ভেতরে। একটা ফর্মুলা ছিল, মনে পড়ছে হালকা হালকা, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। এসআই ইউনিট কী হয় মেরে দোস্ত, কেজি বাই মিটার কিউব। তো মাসকে আমরা কীভাবে লিখতে পারি, ডেনসিটি ইন্টু ভি। এই যে সাপের মতো দেখাচ্ছে ওটাকে রো বলে, রো দিয়ে আমরা ইউজুয়ালি ডেনসিটিকে রিপ্রেজেন্ট করে থাকি। আর এসআই ইউনিট কত হবে বলো, এম বাই ভি। মাসের জন্য এসআই ইউনিট কেজি, ভলিউমের জন্য কি হয়, এল বি এইচ, লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, মানে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, মিটার কিউব। সিম্পল, মুখস্থ করার কিচ্ছু দরকার নেই, কোনো ইউনিট কখনো মুখস্থ করবে না, অলওয়েজ লজিক্যালি ভাববে, রিলেট করে দেবে। প্রত্যেকটা জিনিস না কানেক্টিং ডটস, একটা জিনিস নতুন শিখবে সেটাকে আগের জিনিসের সাথে জুড়ে দাও, তাহলে অলওয়েজ মনে থাকবে, কখনো রকম হবে না, মনে হবে না। মিষ্টি খাচ্ছি, ভাত খাচ্ছি, মনে হচ্ছে যেন এই বোধহয় বেরিয়ে গেল রে, এই বেরিয়ে গেল, এই বেরিয়ে গেল, এরকম মনে হবে না। ফিল থাকবে একটা, চিল, লাইফে চিল করতে হবে না, ফিল করে চিল করো, গাঁতিয়ে চিল হয় না কখনো। তো এম কত হবে, রো ইন্টু ভি ইন্টু জি বাই এল বি ভাই, কারণ এলটা তো বেস এরিয়া থাকে। রো মানে তো জানি না আমি, সেটা দেওয়া থাকবে জলের জন্য। ঠিক আছে, ভলিউম তো জানি, এখানে ভলিউমটা কত হবে, টামলারের মধ্যে আছে, তো টামলারের ভলিউমটা নেবো আমি, এল বি এইচ। ভলিউমটাকে লিখলাম আমি শুধু, জিটা যেমন ছিল অ্যাজ রেখে দিলাম, তলায় কে আছে ভাই, এল বি আছে। এবার এল বি নে, এল বি কো মার দিয়া, তাহলে প্রেসার কত বেরিয়ে আসলো, দেখতে কি পেলাম, এইচ আছে, রো আছে, আর জি আছে। তো রো ইন্টু জি ইন্টু এইচ। এখান থেকে কি শিখলে মেরে দোস্ত, প্রেসার কার কার ওপর ডিপেন্ড করে, একটা জল কেন, সবার জন্যই তাই, শুধু জল বলে না। যদি আমি এখানে অন্য কোনো মার্কিউরি রাখতাম, বা অয়েল রাখতাম, বা অন্য কোনো লিকুইড রাখতাম, তার জন্য তার যে কোনো পয়েন্টে, বেস এরিয়াতে, তার যে কোনো পয়েন্টে, শুধু কিন্তু বেস বলে না, যে কোনো পয়েন্টে প্রেসারের কত ফর্মুলা হবে, রো জি এইচ। রোটা কি হবে, ওই যে লিকুইডটা, ওয়াটার হোক, মার্কিউরি, অয়েল, হোয়াট এভার, তার ডেন্সিটি হবে অবভিয়াসলি, কারণ মাসটা কার নিয়েছি, বডিটার, মানে বডি না এখানে লিকুইডটার মাস, তার মানে ডেন্সিটিটাও কার হবে, অবভিয়াসলি লিকুইডের ডেন্সিটি। জিটা কি, এটা সবাই জানে, ধরতি মাতা কি পেয়ারওয়ালা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। অ্যান্ড এইচটা কি হয়েছে ভাই, হাইট। হাইটটা কোনখান থেকে আমরা ক্যালকুলেট করেছি, এটার হাইট। ঠিক আছে, তো কমন সেন্স কি বলছে, সব থেকে তলায় দেখো প্রেশার সব থেকে বেশি হবে। ওকে, যত আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠতে যাবো, যদি তিনটে পয়েন্ট আমি চুজ করি, এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, কমন সেন্সে বলো কোন পয়েন্টে প্রেশার বেশি হবে। হাইট সব থেকে বেশি কার জন্য আছে ভাই, এ পয়েন্টের জন্য, তারপরে কার জন্য, বি পয়েন্টের জন্য, সব থেকে কম হাইট কার জন্য, সি পয়েন্টের জন্য। তো স্বাভাবিক, হাইটের সাথে কি প্রপোর্শন, ডিরেক্টলি। তো যার যত বেশি হাইট হবে সেই পয়েন্টের প্রেশার তত বেশি হবে, যত কম হাইট হবে তার প্রেশার তত কম হবে। আর একটা কথা এখানে ইম্পর্টেন্ট, সেম লেভেলে ভাই প্রেশার কিন্তু সেম থাকে। ভার্টিক্যালি দেখছো কি এ পয়েন্টের প্রেশার বেশি হবে, তো এখানে আমি কি বলবো, পি এ গ্রেটার দ্যান পিবি গ্রেটার দ্যান পিসি, কমন সেন্স, কারণ এখানে হাইট খুবই কম আছে, মানে প্রেশার সব থেকে কম হবে সি পয়েন্টের জন্য। বাট সেম হরাইজন্টাল লেভেলে, ধরো এই পয়েন্টটা বি, ধরো আর একটা সেম লেভেল আর একটা পয়েন্টে নিলাম, আর একটা পয়েন্ট এখানে নিলাম, আর একটা পয়েন্ট এখানে নিলাম। তো এই যে পয়েন্টগুলো, চারটে পয়েন্ট, ধরো পি, এটা কিউ, এটা হচ্ছে আর, তো এই তিনটে চারটে পয়েন্ট সেম লেভেলে আছে, এই চারজনের জন্য প্রেশার কি হবে ভাই, সমান হবে। তো সেম লেভেলে, হরাইজন্টাল লেভেলে প্রেশার কি হয়, সমান হয়। বাট আপ অ্যান্ড ডাউনে কি হয়, প্রেশার ভেরিয়েশন আসে। যদি উপর থেকে যদি আমরা কনসিডার করি, হাইট যত কম হবে মানে উপরের দিকে প্রেশার কমে যাবে, তলার দিকে কি হবে, প্রেশার বেশি হবে। তার মানে যে কোনো পুকুর বলো বা ওশেন, হোয়াট এভার, যেখানে যত তলার দিকে যাবে তত কি হবে, ট্রিমেন্ডাস প্রেশার হবে ওখানে, আর যত উপরের দিকে থাকবে তত প্রেশার কম হবে। বাট সেম হরাইজন্টাল লেভেলে প্রেশার অলওয়েজ ইকুয়াল হবে। এবার এটা লোকজনের মনে হতে পারে, স্যার কী করে বুঝলেন, প্রুফ করে দেখান তো। কারণ একটা ধরো আমি জলকে রেখে দিলাম রেস্টে, পুরোপুরি 2 দিন ধরে রেখে দিয়েছি, তো যদি সেম হরাইজন্টাল লেভেলে প্রেশার সেম না হয়, যদি ডিফারেন্স থাকবে, তার মানে নিশ্চয়ই একটা কম বেশি হবে। তো কম বেশি যদি হয় তাহলে কি হবে, জলটা তো সবসময় হায়ার থেকে লোয়ারের দিকে ফ্লো করতে থাকবে। বাট রিয়েলিটি কি তাই হয়, তুমি একটা জারে জল ভরে রেখে দিলে, যদি কিছু ওখানটাকে নাড়ানাড়ি না করো, সারা জীবন কি থাকে, রেস্টে থাকে, তো তার মানে নিশ্চয়ই জলটা ফ্লো করছে না এদিক ওদিক দিয়ে। আর ফ্লো করছে না মানে কি, প্রত্যেকটা পয়েন্টের প্রেশার ভাই কি আছে বুঝে নেবো, সেম আছে। এটা হয় নাকি, জলটা নিজে থেকেই অটোমেটিক্যালি এরকম টাইপের মোশন করছে, কখনো তো হয় না, রেস্টে থাকে না, পুরোপুরি স্টিল থাকে। তো এখান থেকে কনক্লুশন কি হবে, সেম হরাইজন্টাল লেভেলে প্রেশার অলওয়েজ সেম থাকে, নইলে ওয়াটার ফ্লো করতো, বাট রিয়েলিটিতে তো তা হয় না, এটাই কনক্লুশন। ধরো একজন বাইরের লোক, বহিরাগত, তোমার ফ্রেন্ড সার্কেলে হঠাৎ করে ঢোকার চেষ্টা করলো, তো তখন তোমার ফ্রেন্ডরা মিলে কি করবে, কমন সেন্স তাকে আটকাবে, অপোজ করবে।
আরে বাইরের লোক হুট করে কথা থেকে চলে এসে আমাদের মধ্যে ঢোকার চেষ্টা করছে। সেম থিং এখানেও হয়। সাপোজ এক বালতি ভর্তি কানা ভর্তি জল নিয়েছো এবং একটা মগকে ওই জলটার মধ্যে ঢোকানোর চেষ্টা করছো, তো এখানে বহিরাগতকে, মগটা বহিরাগত, তো বালতির জল কি চাইবে, আও এসো ভাই এসো, মগ এসো, আমাদের মধ্যে এসে থাকো, নিশ্চয়ই বলবে না। বহিরাগতকে কি করবে, অপোজ করবে, উল্টো দিক দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করবে। আশা করি বাথরুমে নিশ্চয়ই এটা সবাই করে দেখেছো, একটা কানা ভর্তি জলের মধ্যে মগকে ডোবাতে গেলে কি হয়, মনে হয় না ভেতর থেকে কেউ একজন একটা উল্টো দিক দিয়ে ধাক্কা দিচ্ছে, একটা ফোর্স দিচ্ছে। আর এই ফোর্সটাকেই বলে আপথ্রাস্ট অর বাইন্ড ফোর্স। ধরে নাও এটা কোনো একটা গ্লাস জার, গ্লাস টামলার, আর তুমি কি করছো, একটা ডাব্বাকের মধ্যে ভরে দিলে, একটা সাপোজ এরকম একটা ডাব্বাকে পুরোপুরি একদম আপ টু ব্রিম, একদম কানায় কানায় ভর্তি আছে আর পুরোপুরি তুমি ডুবিয়ে দিলে এটাকে, তাহলে কি হবে, কমন সেন্স কি বলছে? প্রথমে তো জল তো কন্টিনিউয়াসলি অপোজ করবে, রেজিস্ট করবে, একটা উল্টো দিক দিয়ে কি অ্যাপ্লাই করবে বলো, একটা ফোর্স অ্যাপ্লাই করবে। অ্যান্ড এই ফোর্সটাকে আমরা কি বলি, বাইন্ড ফোর্স অর আপথ্রাস্ট। সো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ বাইন্ড ফোর্স? ইফ উই ট্রাই টু ইমার্স দ্য বডি ইনসাইড আ fluid or liquid, then the liquid will exert a force in opposite direction. It will resist, it will oppose the body to be inside the water. That upward force exerted by a liquid on the body which is immersed inside that liquid is called upthrust or bind force. And Archimedes কি করেছিলেন, গ্রেট সায়েন্টিস্ট এগেন, ওইটা হচ্ছে রাজা অশোকের কন্টেম্পোরারি, ঠিক আছে, অনেক পুরনো লোক, বিসি মানে ওই বিফোর ক্রাইস্ট, অনেক দিন আগেকার লোকজন। তো উনি ফার্স্ট এটা ক্যালকুলেশন করেছিলেন যে বায়ান্ড ফোর্স কোন কোন প্যারামিটারগুলোর উপর ডিপেন্ড করে, হাউ টু ক্যালকুলেট বায়ান্ড ফোর্স। আর একটা ব্যাপার এখান থেকে করা যায়, সবথেকে ইম্পর্টেন্ট যেটা আমার পার্সোনালি খুব ভালো লাগে, সেটা হচ্ছে যে ধরো এই বডিটাকে আমি তো ডুবিয়ে দিলাম, তো এটা না হয় একটা দেখতে খুব সুন্দর বডি, একটা হয়তো কিউবয়েড বা কিউব টাইপের দেখতে, ধরো একটা অ্যামিবা লাইক যদি বডি হয়, ইরেগুলার শেপ অ্যান্ড সাইজ, তো তাকে যদি তার আমি ভলিউম কি করে ক্যালকুলেট করব, সেটা কি করে বের করবো, সেটার জন্য সবথেকে বেস্ট মেথড আমার এটা মনে হয়, সাপোজ একটা যদি রেক্ট্যাঙ্গেল না হয় একটা অ্যামিবা লাইক কোনো একটা বডি হতো, তাকে যদি আমি ডুবিয়ে দিতাম কি করতো, এখানে পুরোপুরি ভর্তি জল আছে, ধরে নাও তুমি একটা গাড়িতে যাচ্ছ, তোমার 4 জন বন্ধু আছো, তো বাইরে থেকে একজনকে যদি ঢোকাতে হয়, 4টেই সিট আছে কিন্তু বেশি সিট নেই, তো কি করতে, অবভিয়াসলি একজনকে বেরোতে হবে, আর শুধু বেরোতে হবে তাই নয়, দুজনের সেম সাইজ হতে হবে। এরকম সাইজে যদি লোকজন ঢুকবো বলে একজনকে বের করে দিয়ে হবে না ভাই, তখন দুজনকে বের করতে হবে। তার মানে কি, এখানে যে ডাব্বাটাকে আমি ভরেছি, ও যখনই জলের মধ্যে ঢুকে গেল কি করলো, ওর যা ভলিউম ইকুয়াল অ্যামাউন্টের ওয়াটারকে কি করে দিল, ওয়াটারটাকেও বের করে দিল। স্বাভাবিক, মগকে যদি বালতির মধ্যে আমরা ডোবাই কি দেখি, জলটা উপচে পড়ে যায়, ঠিক কি না? তার এখানে যদি আমি জলটাকে আমি কালেক্ট করি একটা কন্টেনারের মাধ্যমে, তো এই ওয়াটারটাকে আমি কি বলবো, ডিসপ্লেসড ওয়াটার। ডিসপ্লেসড কেন বললাম, কারণ এই ডাব্বা না, এই বডিটাকে আমি কি করেছি, যে কোনো বডি হতে পারে, এটা যে সবসময় সুন্দর দেখতে হবে মানে শেপ অ্যান্ড সাইজ ঠিকঠাক থাকতে হবে এরকম কোনো নয়, যে কোনো একটা ইরেগুলার শেপ অ্যান্ড সাইজের বডিকে রাখলেও কি হবে, ও ততটা জলকেই ডিসপ্লেস করবে যেটা হচ্ছে ওর ভলিউম। এটা কিন্তু মাসের উপর ডিপেন্ড করে না। তুমি একটা প্লাস্টিকের বল নিলে আর ওরকম সাইজেরই একটা 10 টন একটা হিউজ আয়রনের বলকে নিলে বা একটা মেটালের বলকে নিলে, দুজনকে ডোবাও, যদি শেপ অ্যান্ড সাইজ সেম হয় ভাই, দুজনেই কিন্তু সেম অ্যামাউন্ট ওয়াটারকে ডিসপ্লেস করবে। এটা কিন্তু মাসের উপর পুরোপুরি ডিপেন্ড করে না যে এটা বিশাল বেশি মাস তার মানে বেশি ওয়াটার ডিসপ্লেস করবে, কমপ্লিটলি রং কনসেপ্ট। ভলিউমের উপর ডিপেন্ড করে। তাহলে কে কতটা তুমি কমন সেন্সে ভেবে দেখো, আমি একটা রুমে ঢুকবো, হয়তো এই রুমটাতে ঢুকবো, ভর্তি লোক আছে, তো আমাকে ঢুকতে গেলে কি করতে হবে, আমার যতটা জায়গা লাগবে সেম অ্যামাউন্ট জায়গা কি করতে হবে, খালি করতে হবে। তো ওই জায়গাটা কি অ্যামাউন্টে যে রয়েছে বর্তমানে তাকে কি করতে হবে, বাইরে বের করে দিতে হবে। সাপোজ রুমে যদি এয়ার থাকে, তো আমি ঢুকে গেলাম মানে কি, আমার যা ভলিউম সেম অ্যামাউন্টের এয়ার কি হয়ে গেল, বাইরে বেরিয়ে গেল। সিম্পল থিং। তাহলে যখন আমরা কোনো একটা বডিকে ভেতরে ঢোকাই, ততটা ওয়াটারই ডিসপ্লেস হবে, যেটা কি ওর ভলিউমের সাথে ইকুয়াল। তো আমি মোটামুটি এটা বলতে পারি, ভলিউম অফ এই যে ডিসপ্লেসড ওয়াটার ইকুয়াল টু কি হবে, ভলিউম অফ বডি। আচ্ছা, এখানে যেমন আমি পুরোটা ডুবিয়ে দিয়েছি বলে কি বলবো, ভলিউম বডি বলবো। সাপোজ সবসময় যে পুরোটা ডোবাবো তার কোনো মানে নেই, আমি হয়তো 50% ডোবালাম আর হয়তো 2/3 ডোবালাম, ঠিক আছে। সেই ক্ষেত্রে কি হবে, যতটা পোর্শন আমার জলের তলায় আছে, আমি যদি 1 কোমর জলে গিয়ে দাঁড়িয়ে থাকি, তার মানে কতটা হবে, এই বডির উপরের পোর্শনটার কোনো কন্ট্রিবিউশন থাকবে না, কিন্তু এই উপরের পোর্শনটার জন্য কিন্তু ওয়াটার ডিসপ্লেস হবে না। কতটার জন্য হবে, কোমর থেকে নিচের পোর্শনটার যা ভলিউম হবে সেম অ্যামাউন্টের ওয়াটার কি হবে বলো, ডিসপ্লেস হবে। তো ডিসপ্লেস ওয়াটারের ফর্মুলা কি হবে, ভলিউম অফ ফুল বডি না বলে এটা বলা কনভিনিয়েন্ট, সাবমার্জড বডি, এসবি ফর
সাবমার্জড বডি, মানে কতটা পোর্শন জলের তলায় আছে। যদি ফুল বডি থাকে তাহলে ঠিক আছে, সেই ক্ষেত্রে কি যেটাই সাবমার্জড বডি ভলিউম হবে সেটাই হবে ফুল বডি। যদি 2/3 হয় তাহলে ফুল বডি 2/3 করে নেবো, 50% হলে 50% করে নেবো, 70% হলে 70% করে নেবো, এটা কোনো বড় ব্যাপার না। আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে যার যা ভলিউম হবে ভাই সে তার ইকুয়াল অ্যামাউন্ট ওয়াটারকেই ডিসপ্লেস করবে। মাসের সাথে কিন্তু এর কোনো সম্পর্ক নেই ওয়াটার ডিসপ্লেসের, ভলিউমের উপর পুরোপুরি ডিপেন্ড করে। ভেরি গুড। তো আর্কিমিডিস কি করলেন, একটা ভালো জিনিস করেছিলেন, বিশাল ব্যাপার করেছিলেন। এই যে বাইন্ড ফোর্স যেটা অ্যাক্ট হচ্ছে না, তো এটার ম্যাথামেটিক্যাল ফর্মটা দিয়েছিলেন যে বাইন্ড ফোর্সটা না, এই যে ডিসপ্লেসড ওয়াটার, যতটা ওয়াটার ডিসপ্লেস করলো একটা বডি তাকে ডোবানোর জন্য, তার আচ্ছা একটা কোয়েশ্চেন, বাইন্ড ফোর্স তাহলে ডিসপ্লেসড ওয়াটারের সাথে ইকুয়াল হবে? অনেক ক্ষেত্রে আমি স্টুডেন্টকে এটা বলতে শুনেছি, স্যার বাইন্ড ফোর্স না ইজ ইকুয়াল টু দ্য ডিসপ্লেসড ওয়াটার। ভাই সব গলত। ডিসপ্লেসড ওয়াটার একটা ম্যাটার, একটা অ্যামাউন্ট, সেটা কি করে ফোর্সের সাথে ইকুয়াল হতে পারে? একটা ফোর্স তো অবভিয়াসলি একটা ফোর্সের সাথেই তো ইকুয়াল হবে না। ক্যাট ইকুয়ালস টু র্যাট আমি কি করে বলবো? ক্যাটকে আমি ক্যাটের সাথে কম্পেয়ার করতে পারি, র্যাটকে আমি র্যাটের সাথেই তো কম্পেয়ার করতে পারি। তো সমান সাইনটা লাগাচ্ছি মানে এদিকেও যা থাকবে ওদিকেও তো সেম জিনিস হতে হবে। ফোর্স আছে, বারবার আমি কি বলছি, বাইন্ড ফোর্স, তো অবভিয়াসলি অন্য কোনো একটা ফোর্সের সাথে ইকুয়াল হবে। তার মানে ডিসপ্লেসড ওয়াটারের সাথে বাইন্ড ফোর্স ইকুয়াল হবে না। আচ্ছা অনেক এটা বলতে শুনেছি, স্যার তাহলে ডিসপ্লেসড ওয়াটারের ভলিউমের সাথে ইকুয়াল হবে। কি করে হবে ভাই? ভলিউম কখনো ফোর্সের সাথে ইকুয়াল হতে পারে? অবভিয়াসলি না। তাহলে কার সাথে হবে বাইন্ড ফোর্স? বাইন্ড ফোর্সের ম্যাথামেটিক্যাল ফর্ম কি হবে? বাইন্ড ফোর্স হবে অ্যাকচুয়ালি এই যে ডিসপ্লেসড ওয়াটার তার ওয়েট। ইয়েস মেরে দোস্ত, আমি গ্র্যাভিটিতে অলরেডি বলেছি, ওয়েট ইজ আ কাইন্ড অফ ফোর্স, that force by which earth attract any object towards its center, isn't it? তার ওয়েটের ম্যাথামেটিক্যাল ফর্মুলা কত হয়? m into g, মাস ইন্টু ওটাকে যদি অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি দিয়ে মাল্টিপ্লাই করে দিই, দেন ইউ উইল হ্যাভ ইউর ওয়েট, isn't it? তাহলে এখানে আমি কার বাইন্ড ফোর্সটা কার সাথে ইকুয়াল হবে? ডিসপ্লেসড ওয়াটারের ওয়েটের সাথে ইকুয়াল হবে। তো আমরা কি লিখবো? বাইন্ড ফোর্স ইকুয়ালস টু ওয়েট। এবার দেখো আর কোনো ভেদভাব বুঝে গেছে, ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার, কারণ ওয়েটটা একটা ফোর্স, বাইন্ড ফোর্সও একটা ফোর্স। তাহলে মনে থাকবে বাইন্ড ফোর্স ইকুয়ালস টু দ্য ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার। ইটস নট বাইন্ড ফোর্স ইকুয়ালস টু ডিসপ্লেসড ওয়াটার, ইটস নট বাইন্ড ফোর্স ইকুয়ালস টু ভলিউম অফ ডিসপ্লেসড ওয়াটার, ইটস নট বাইন্ড ফোর্স ইকুয়ালস টু মাস অফ ডিসপ্লেসড ওয়াটার। ওয়েট, ওয়েট মেরে দোস্ত, ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার। ওয়েট মানে কত? m into g। চলো ভেরি গুড। তাহলে ওয়েট আমরা বাইন্ড ফোর্স ক্যালকুলেট করবো। ওয়েট অফ ডিসপ্লেসড ওয়াটার মানে যেটা এই যে উপচে পড়েছিল জলটা, এটাকে পুরোপুরি বা হাফ বা কিছুটা পোর্শন ডোবানোর ফলে, সাবমার্জ করার ফলে ওয়েটের ফর্মুলা কি হয়? mg। তো এমটা কার মাস? যার ওয়েট অবভিয়াসলি তার মাস হবে। তো আমরা কার ওয়েট বের করছি? ডিসপ্লেসড ওয়াটারের। তো ফর্মুলা না হয় লিখে দিলাম m into g, খুব ইজি। বাট এখানে মাসটা কার মাস নেবো ভাই? অবভিয়াসলি দিস ইজ দ্য মাস অফ ডিসপ্লেসড ওয়াটার। ভেরি গুড। তাহলে বাইন্ড ফোর্স হয়ে গেল m অফ মাস অফ ডিসপ্লেসড ওয়াটার ইন্টু g। আচ্ছা মাস কুড বি রিটেন অ্যাজ, ইউ নো দ্যাট ডেন্সিটি ইজ মাস বাই ভলিউম। তো মাসকে আমি কিভাবে লিখতে পারি? ডেন্সিটি ইন্টু ভলিউম, ক্রস মাল্টিপ্লাই করে দেবো। তাহলে কত লিখবো? ডেন্সিটি ইন্টু ভলিউম। কার জন্য? যার মাস ছিল অবভিয়াসলি তার জন্য। জি তো অ্যাজ ইট ইজ থেকেই যাবে। তাহলে ফর্মুলা কি পেলাম? রো ভিজি। রোটা কার ডেন্সিটি ভাই? ডিসপ্লেসড ওয়াটারের। ভলিউমটা কার ভলিউম ভাই? ডিসপ্লেসড ওয়াটারের। জিটা কার জি ভাই? এটা তো দুনিয়াতে সবার জন্য সেম। আমি বলেছি ধরতি মাতা কভি ভি কিসি কে সাথ ভেদভাব নেই করতি। তো দুনিয়াতে একটা হাতি একটা মশা সবার জন্যই স্মল জির ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে, যার ভ্যালু হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ইউ নো ইট ইজ, ইজন্ট ইট? তাহলে এবার একটা দেখো ডেন্সিটি। রো ইজ হোয়াট? ডেন্সিটি। এই সিম্বলটার নাম ডেন্সিটি। ওকে, রো বলে এটাকে। তো ডেন্সিটি কার? ডিসপ্লেসড ওয়াটার। একটা জিনিস, এখানে যে জলটা ছিল সেই জলটাই তো এখানে ডিসপ্লেসড হলো, আর ওয়াটারের ডেন্সিটি তো একই থাকবে না, সেই তো H2O মলিকুলস দিয়েই ফর্ম হয়। তো ওখানে ইন্টারমলিকুলার ফোর্স মানে স্পেস, একটা পার ইউনিট ভলিউমে কতগুলো মলিকুলস থাকবে সে তো সেমই থাকবে। তুমি গঙ্গার জল, সে তুমি ঋষিকেশ থেকেই নাও, হরিদ্বার থেকে নাও, কানপুর থেকে নাও, কি বারাণসী থেকে নাও, কি আমাদের মালদা থেকে, কি এই সুন্দরবন থেকে, সব জায়গায় একই জল তো আসছে। সে তো গঙ্গোত্রী থেকে আসছে জলটা, তো মেটেরিয়ালটা তো একই, জিনিসটা তো একই থাকছে না। তো প্রত্যেকটা জায়গাতে ডেন্সিটি কি থাকবে? সেম থাকবে। ডেন্সিটির কোনো ভেদভাব হবে না। ডেন্সিটি মানে কি? একটা পার্টিকুলার ভলিউমে কতগুলো মলিকুলস রয়েছে, কতগুলো H2O মলিকুলস রয়েছে। সেই একই, যেহেতু একই নদীর জল একই জিনিস আসছে মানে কি থাকবে? সেমই থাকবে। আর যেহেতু এটা ওয়াটারই বলছি আমি, তো অবভিয়াসলি যেটা পড়ে গেছে তারও যা ডেন্সিটি হবে, তো এর যেটা এখনো রয়েছে তারও ডেন্সিটি সেম হবে। তো ডেন্সিটি অফ ডিসপ্লেসড ওয়াটার বলাও যা, যে ওয়াটারে ডুবিয়েছি ওয়াটারের ডেন্সিটি বলাও তা। এটা অনেক সময় কিন্তু লিকুইডও বলে অনেকে। এই জন্য সবসময় যে জল নিয়ে করতে হবে তার কোনো ব্যাপার নেই। আমি তো বডিটাকে তেলের মধ্যেও ডোবাতে পারি, মার্কিউরির মধ্যেও ডোবাতে পারি, অন্য কোনো লিকুইডের মধ্যেও তো ডোবাতে পারি।
ওই জন্য সবসময়, বাট আমি এক্সাম্পলটা ওয়াটার নিয়ে বুঝিয়ে দিচ্ছি, বাট মনে রাখবে যে কোনো লিকুইড বা ফ্লুইডের জন্য এটা ভ্যালিড, গ্যাসের জন্য কিন্তু এটা ভ্যালিড। কোনো একটা গ্যাসের মধ্যে আমি একটা ডোবালাম, তখনও তো একই জিনিস হবে, তখন কি করবে, গ্যাসকে ডিসপ্লেস করবে। এখানে জলে ডোবাচ্ছি বলে ওয়াটার ডিসপ্লেস করছে, গ্যাসে ডোবালে কি হবে, গ্যাসকে ডিসপ্লেস করবে, কনসেপ্ট পুরোপুরি সেম থাকবে। আচ্ছা এবার বলো ভলিউমটা, অবভিয়াসলি কার ভলিউম হবে, ডিসপ্লেসড ওয়াটারের ভলিউম, ইন্টু কত হবে বলো, জি, বুঝলাম স্যার, ভেরি গুড। এবার একটা জিনিস অলরেডি আমি বলে রেখেছি, যার যা ভলিউম হবে, যার যেমন সাইজ, তার কি করবে, তার তো ততটাই জায়গা লাগবে না কোনো একটা রুমে ঢুকতে গেলে। আমার যদি বেশি ভলিউম হবে কি, আমি কি করবো, আমি বেশি হাওয়াকে বের করে দেবো রুম থেকে। রুমটা প্রথমে ভ্যাকিউম ছিল, আমি ঢুকে গেলাম, তার মানে কি আমার সাইজে যতটা এয়ার ওখানে ছিল, এয়ারটা বেরিয়ে গেল। সিমিলার যদি জল থাকে, আমি যদি ওটার মধ্যে ঢুকে যাই, তো কি হবে, আমার যতটা জায়গা লাগবে সেম অ্যামাউন্টের ওয়াটারকে কি করবো, আমি বের করে দেবো। তাহলে যেটাই হবে ডিসপ্লেসড ওয়াটার, সেটাই কি, তার মানে কি যতটা পোর্শনকে আমার জলের তলায় ডুবে রয়েছে। এখানে যেহেতু ফুল বডি ডুবে আছে, তাহলে কি ফুল বডি নেবো। যদি 50% থাকতো তাহলে কি 50% নিতাম। ওই জন্য জেনারেলি কি বলা উচিত, বডি না বলে এটা বলা কনভিনিয়েন্ট, সাবমার্জড বডি, মানে কতটা জলের তলায় রয়েছে। কারণ যে পোর্শনটা জলের ওপরে আছে তার জন্য ওয়াটার ডিসপ্লেস হবে না, কারণ জলের তলায় যেটুকু পোর্শন থাকবে সেটুকু পোর্শনের জন্য থাকবে। ওই জন্য আমি বডি না বলে কি বলবো, সাবমার্জ বডি, মানে কতটা পোর্শন জলের তলায় রয়েছে। একটু টেকনিক্যাল ওয়ার্ড ইউজ করছি ভাই, আর কোনো বড় ব্যাপার না। আচ্ছা এটা জল পড়ছিল তাই না, ভেরি গুড। তাহলে ফর্মুলা কি হয়ে গেল বায়ন্ড ফোর্সের, তো ডেনসিটি তো ওয়াটার মানে লিকুইড হতে পারে, ভলিউমটা কার ভলিউম হবে, সাবমার্জড বডি, এই কথাটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। আর জিটা কি হবে বলো, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। ও হো 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 হো, ভেরি গুড। তাহলে বায়ন্ড ফোর্সের ম্যাথামেটিক্যাল ফর্ম আমরা জানলাম, কি হবে ফর্মুলা, ভি রো জি। কনসা ভলিউম, এটা কি ওয়াটারের ভলিউম, লিকুইডের ভলিউম, নোপ। টোটাল বডির ভলিউম, নোপ। যতটা ভলিউম জলের তলায় মানে লিকুইডের তলায় সাবমার্জড রয়েছে সেই ভলিউমটা। আচ্ছা ডেনসিটিটা এখানে কার ডেনসিটি, যে বডিটাকে ডোবাচ্ছি তার ডেনসিটি, নোপ। যে লিকুইডের ভেতরে আমি ওটাকে ডোবাচ্ছি তার ডেনসিটি, খেয়াল রাখতে হবে কিন্তু, ছোট ছোট জিনিস কিন্তু প্রচণ্ড ক্রুসিয়াল। বডির ডেনসিটি লিখে দিলে কিন্তু পুরো খতম হয়ে যাবে। অ্যান্ড জি তো ভাই সবার জন্য সেম, এটাকে নিয়ে বেশি কোনো কিছু জ্ঞান দেওয়ার কোনো দরকার নেই, ইজন্ট ইট। অ্যান্ড এসআই ইউনিট কি হবে, অবভিয়াসলি ফোর্স না, তো ফোর্সের যে এসআই ইউনিট হয় বায়ন্ড ফোর্সেরও তাই তো হবে, ওখানে ভেদভাব কেন থাকবে। চলো একটা নিউমেরিক্যালস নিয়ে কনসেপ্টটাকে বুঝবো আমরা, ঠিক আছে। তো বায়ন্ড ফোর্সের ফর্মুলা আমরা কিভাবে দেখলাম, হাউ টু ক্যালকুলেট বায়ন্ড ফোর্স, ফর্মুলা তো সবাই জানে ভি রো জি, বাট অ্যাপ্লাই কীভাবে করতে হয় এটাই অনেকে জানে না, সেটা আমরা এখন জানবো। দেখে নাও এর একটা বডিকে কি করেছি দেখো, পুরোপুরি কোশ্চেনে কি বলা আছে, পুরোপুরি ডোবানো নেই, V/2 50% অফ ইট ইজ সাবমার্জড, 50% কি করেছে, ইমার্সড, 50% ডোবানো আছে, ওকে। আর এখানে যে লিকুইডের, কোন লিকুইড জানি না, এটা ওয়াটার হবে তার কোনো মানে নেই, সেই লিকুইডটার মাস কত দেওয়া আছে 10 কেজি, অ্যান্ড ভলিউম কত দেওয়া আছে 2 মিটার কিউব। আর যে বডিটাকে ডোবানো হয়েছে তার মাস কত দেওয়া আছে 8 কেজি, আর তার ডেনসিটি কত দেওয়া আছে 2 কেজি পার মিটার কিউব। তো বায়ন্ড ফোর্সের কি ফর্মুলা বলো, VF = V রো জি। ওহো হো, ভেরি গুড। ভি কোনটা স্যার, এই তো 2 দেওয়া আছে কোয়েশ্চেনে। রোটা কত দেওয়া আছে স্যার, এই তো এখানে 2 দেওয়া আছে। জিটা তো আমরা জানি 10, তো হয়ে গেল 2 2 4 10 40 न्यूटन। क्या लग रहा है, सही किया मैंने, गलत है मेरे दोस्त, तुम लोगों ने नोटिस ही नहीं किया। मैंने क्या बताया था, जो भी ये फॉर्मूला है ना बायन्ड फोर्स का, क्या है वो, वी रो जी, पर वी इज द वॉल्यूम ऑफ সাবমার্জড বডি। থোড়ি লিকুইডের ভলিউম নিতে হবে আমায়, রোটা কার ডেনসিটি, থোড়ি বডির ডেনসিটি, রোটা কার ডেনসিটি, যে লিকুইডে ডোবাচ্ছ তার ডেনসিটি। এই ক্রুসিয়াল পয়েন্টগুলো খেয়াল রাখতে হবে, আদারওয়াইজ পুরো খেলা শেষ হয়ে যাবে, একদম নিউমেরিক্যালস পুরো ভুল হয়ে যাবে। আর অপশানে কিন্তু এটাও থাকবে, কারণ তারা জানে যে লোকজন এই ভুলটাই করবে, সবাই তো এটাই মোটামুটি গাঁথিয়ে নিয়ে চলে আসছে, ভিরোজি বায়ন্ড ফোর্স মানে ভিরোজি, ব্যাস দ্যাটস অল। ওর চোখে এখানে দেখার কোনো দরকার নেই, তো দেখে ভিরোজি মাল্টিপ্লাই করে দেবো আনসার। তো আমরা এখানে কিভাবে করব, ভিটা কোন ভলিউম, সাবমার্জড বডি, ফুল বডিরও নয় কিন্তু, যতটা ডোবানো হয়েছে। কোয়েশ্চেনে কি বলা আছে 50% ইমার্জড। তো কোয়েশ্চেনে ফার্স্ট অফ অল দেখো ভলিউম দেওয়াই নেই, তো ভলিউম আমি কি করব, কোন ফর্মুলা দিয়ে বের করব, ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম। তাহলে ভলিউম কত হবে, মাস বাই ডেনসিটি, ক্রস মাল্টিপ্লাই করে দাও ওখান থেকে। তাহলে দেখো ডেনসিটি ইকুয়ালস টু মাস বাই ভলিউম, তাহলে ভলিউম কত হবে, মাস বাই ডেনসিটি। চলো তাহলে এটার ভলিউম আগে বের করি, আগে বডিটার ভলিউম কত হচ্ছে, মাস কত আছে 8/2 মানে 4 মিটার কিউব হলো। বাহ ভেরি গুড, ভলিউম পেয়ে গেলাম। কিন্তু তাহলে এখানে কি দুম করে 4 বসিয়ে দেবো নাকি, না, কোশ্চেনে কি আছে ভলিউম, টোটাল ভলিউম নয় ভাই, সাবমার্জড ভলিউম। এখানে কি বলা আছে 50% ইমার্জড, মানে টোটাল ভলিউম যদি 4 হয় তার 50% ডোবানো আছে, মানে কত ভলিউম নেবো আমি, 4-এর অর্ধেক নেবো, মানে 4/2 নেবো, হাফ। যদি বলতো 70% তো 4 × 70/100 করে দিতাম, 80% বললে 4 × 80/100, 20% বললে 4 × 20/100, সিম্পল ব্যাপার ভাই। ডেনসিটি, ডেনসিটিটা কার ডেনসিটি ভাই,
লিকুইডের ডেন্সিটি, যে লিকুইডে তুমি ওটাকে সাবমার্জ করার চেষ্টা করছো। তাহলে এখানে কিন্তু লিকুইডের ডেন্সিটি দেওয়া নেই, রাদার মাস অ্যান্ড ভলিউম দেওয়া আছে। অ্যান্ড মাস অ্যান্ড ভলিউম থেকে ডেন্সিটি কী করে বের করতে হয়? অ্যাজ সিম্পল অ্যাজ ডে লাইট। তাহলে কত হবে লিকুইডের ডেন্সিটি, কত হবে বলো? মাস বাই ভলিউম। মাস কত আছে 10, ভলিউম হচ্ছে 2, তো 10/2 করলে হবে 5। তো এখানে কিন্তু 5 বসাবো। আর জিটা তো সবাই জানি আমরা 10 হয়, তো 2 5s are 10, 2 2s are 4, 5 2s are 10, হ্যাঁ 100। ভাই সাব বাইন্ড ফোর্স কত আসলো? 100। ইটস নট 40। চোখে দেখে দুমদাম ভিরোজি বসিয়ে দিলে কিন্তু গলত হয়ে যাবে, ভুল হয়ে যাবে ওটা, রিমাইন্ড ইট। আর কোন ডাইরেকশনে লাগবে বাইন্ড ফোর্স বলার কোনো দরকার নেই, আপ থার্স নাম থেকে বোঝা যাচ্ছে, আপওয়ার্ড ডাইরেকশনে লাগবে অবভিয়াসলি, অপোজ করবে। একটা আজনবী যদি ফ্রেন্ডশিপে ঢুকে যায়, তোমরা যেমন অপোজ করো, তো জলটাও কি করবে? ব্লকটাকে ঢুকতে দেবে না, এই আসবি না, আমরা আছি, ওয়াটার বলে কথা, যাতা ব্যাপার সব ডুবিয়ে শেষ করে দেবো, ছারখার করে দেবো সব কিছু। তো কন্টিনিউয়াসলি কী করবে? 100 নিউটন ফোর্স দিয়ে ওটাকে অপোজ করবে। ইজ ইট ক্লিয়ার? এবার আমার কোয়েশ্চেন হচ্ছে যে বায়ান্ড ফোর্সটা ভাই আসে কেন? কি এমন জিনিস হলো যে হঠাৎ করে বায়ান্ড ফোর্স আসতে হবে? কোনো জিনিসকে যখন আমরা ডোবানোর চেষ্টা করছি তখন তাকে অপোজ করতে হবে, এরকমই কি এমন ব্যাপার হয়ে গেল যে সব হওয়া হয়ে দরকার আছে? সাপোজ আমি সাইড ভিউ দেখাচ্ছি, ওকে, এটা কোনো একটা জলের মধ্যে, ডাব্বার মধ্যে তুমি কি করেছো? একটা ব্লককে ভরে দিয়েছো, ঠিক আছে, এটা কোনো একটা সারফেস কিছু একটা হতে পারে, কিউবয়েড বা কিউব টাইপের কিছু একটা, আমি কিউবয়েডই ধরে নিচ্ছি। সাইড ভিউ দেখাচ্ছি, কিন্তু এটা 3D জিনিস, কারণ টাম্বলারটা তো আর 1D না, ভেতর দিকেও রয়েছে, ভালো এরকমভাবে রাখা আছে জিনিসটা। তো সাইড থেকে দেখলে কি মনে হবে? এই ব্লকটার একটা সাইড দেখতে পাবো, আর তো বাকি কিছু দেখা যাবে। তো একটা জিনিস আমরা করি, ধরে নিলাম যে এই যে প্রেশার তো কীভাবে ক্যালকুলেট করতে হয় অলরেডি জানিয়ে নিয়েছি। প্রেশারের ফর্মুলা কী ছিল? P = আমি লিখিনি বোধহয় না, এটা করলে কত হবে? H ρg। আগে আমি দেখিয়েছি কি করে আসে, কোনো একটা লিকুইডের মধ্যে প্রেশার কত থাকে সেটা অলরেডি ক্যালকুলেট করে দেখানো আছে, H ρg। তাহলে এই পয়েন্টটা আগে আমায় বলবে, এই পয়েন্টে প্রেশার কত হবে? সিম্পল ব্যাপার, এই হাইটটাকে যদি আমি H1 ধরে নিই, ঠিক আছে, তাহলে এই পয়েন্টে প্রেশার আমি P1 বলছি, কত হবে বলো? H1। ডেন্সিটি তো ভাই লিকুইডের ডেন্সিটি সেমই থাকছে, কোনো চেঞ্জ হচ্ছে না, H1 ρg। ভেরি গুড। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি আমি জিজ্ঞেস করি যে নিচের এই পয়েন্টে প্রেশার কত হবে, P2 বললে কত হবে বলো? তাহলে H2 ρg। এখানে হাইটটা কী হবে? অবভিয়াসলি আমরা সবসময় সারফেস থেকে মেজার করবো, তাহলে এই হাইটটাকে আমরা কি বলবো? H2 বলবো। আচ্ছা, তাহলে একটা দেখতে পাচ্ছি প্রেসারের মধ্যে একটা ভেদভাব হয়ে গেল। প্রেসার এখানে কিছু একটা H1 হাইটের জন্য কম আছে, এখানে একটু বেশি প্রেসার আছে। তো আমরা একটা কাজ করি, কি কাজ করব? এই প্রেসারের করেসপন্ডিং না ফোর্স ক্যালকুলেট করে নেবো। অ্যান্ড ইউ নো হাউ টু ক্যালকুলেট ফোর্স। ফোর্সের ফর্মুলা কি? প্রেসার ইন্টু এরিয়া। তো এই লেভেলে ফোর্স কত লাগছে বলো? মানে P1 এর করেসপন্ডিং যে ফোর্সটা লাগবে সেটাকে যদি আমি F1 বলি, ফোর্সের কি ফর্মুলা হয়? এর সাথে আমি প্রেসারের সাথে কি করবো? এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, প্রেসার ইন্টু এরিয়া। তো এখানে এরিয়া মানে কোনটা? এটা কিন্তু লাইন নয়, দেখে মনে হচ্ছে লাইন, বাট এটা তো একটা কিউবয়েড না, কিউবয়েড শেপের হবে, 3D শেপ। তাহলে কত হবে বলো? তাহলে H1 ρg ইন্টু এরিয়া। ওকে, ভেরি গুড, এরিয়া দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। সিমিলারলি তলাটাতেও তো এরকম, ওটাতেও একটা মানে রেক্ট্যাঙ্গুলার শেপ টাইপের হবে সারফেসটা। তাহলে এখানে প্রেসার না, প্রেসারের করেসপন্ডিং ফোর্স কত হবে দেখে নিচ্ছি। ওকে ওকে, করেসপন্ডিং ফোর্স কত হবে বলো? ফোর্স মানে কত? প্রেসার ইন্টু এরিয়া। এরিয়াটা তো ভাই সেম সাইজ, মানে কি এটারও এই সারফেসেও যা এরিয়া হবে এখানেও সেম এরিয়া হবে। তাহলে কত হবে? H2 ইন্টু ρg ইন্টু এ। তো বেসিক্যালি হলোটা কি হলো? এখানে একটা ফোর্সেরও ভেদভাব হয়ে গেল। প্রেসারের যখন ভেদভাব ছিল, তারতম্য ছিল, ফোর্সেরও একটা ভেদভাব হয়ে গেল, একটা ডিফারেন্স চলে আসলো ফোর্সের। তো সেই ডিফারেন্সটা কত? ফোর্সের দেখো ডিফারেন্সটা কত? প্রেসারের ডিফারেন্সের জন্য কি আসলো? ফোর্সের ডিফারেন্স। তো সেই ডিফারেন্সটা আমি ক্লিয়ার করবো, ডেল্টা এফ, চেঞ্জ ইন ফোর্স, যেটা ফোর্সের ভেদভাব তারতম্য যেটা হয়েছে সেটা কত হবে? অবভিয়াসলি নিচের দিকে বুঝতে পারছি H2টা বেশি, মানে F2টা বড় হবে, তাহলে F2 - F1 যদি আমি লিখি, তো ডিফারেন্সটা কত আসছে? কমন কে যাবে? AG রো কমন যাবে, তাই না? রো AG কমন চলে গেলে সিম্পল ভাই H2 - H1। H2 - H1 মানে কত? টোটাল সারফেস থেকে এই হাইটটা এটা, তো এটাই তো হচ্ছে বডির হাইট। ভেবে দেখো, এটা যদি H1 নিই আর এটাকে এটা যদি H1 হয়, এটা যদি H2 হয়, দুটোকে মাইনাস করলে কোনটা পড়ে থাকছে? বডির হাইটটা পড়ে থাকছে। লেট সে সেটাকে আমি H বললাম, মানে অ্যাকচুয়ালি বডির হাইটটাকে আমি H বললাম। তাহলে কত হয়ে গেল? রো ইন্টু A ইন্টু G ইন্টু H। আচ্ছা, এটাকে স্টাইল মেরে লিখি, রো জি ইন্টু AH। এটা কী ছিল ভাই? বেস এরিয়া। আর বেস এরিয়া ইন্টু হাইট, A ইন্টু Hকে কী বলে? ভলিউম। কার ভলিউম? বডির ভলিউম। তো কি হয়ে গেল? ভি রো জি। এখানে কোন ভলিউম? অবভিয়াসলি বডির ভলিউম। যেহেতু এখানে পুরোপুরি ডোবানো আছে, এই জন্য কি বলবো?
টোটাল ভলিউম অফ দ্য বডি। যদি 50% ডোবানো থাকতো তাহলে কি বলতাম, যেটুকু পোর্শন ডোবানো আছে, জলের তলায় আছে, লিকুইডের তলায় আছে, সেইটুকুকে আমরা কনসিডার করবো। আর এটাকেই কি বলে, সাবমার্জড বডি। তাহলে ভলিউম অফ সাবমার্জড বডি, ডেন্সিটিটা কার ডেন্সিটি, অবভিয়াসলি লিকুইডের ডেন্সিটি, যে লিকুইডে ডোবানো হচ্ছে, অ্যান্ড যেটা তো আমরা প্রত্যেকেই জানি। আর এই যে ফোর্সের ডিফারেন্স হচ্ছে, এটাকেই আমরা কি বলি, বায়েন্ট ফোর্স। তাহলে বোঝা গেল লিকুইডে কোনো জিনিসকে এতদিন ধরে খেয়াল তো দেখেছো, একটা এক ভর্তি বালতির জলে একটা মগকে ডোবাতে গেলে কি মনে হয় না কেউ যেন তলা থেকে একটা ধাক্কা দিচ্ছে, ফোর্স দিচ্ছে? কেন আসে? কারণ ওই মগটার উপরে আর নিচে দুটো লেয়ারের মধ্যে কি থাকে, প্রেসারের ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায়। যেই প্রেসারের ডিফারেন্স ক্রিয়েট হয়ে যায় অমনি কি হবে, একটা ফোর্সেরও ডিফারেন্স চলে আসবে। আর যেই ফোর্সের ডিফারেন্স হবে মানে কি, বড় থেকে ছোটোর দিকে হবে, তো নেট ফোর্সটা উপরের দিকে মনে হবে যেন কেউ একটা ফোর্স অ্যাপ্লাই করছে। কারণ দেখো F2 ডাইরেকশন কোন দিকে হবে বলো, এটা F2, আর এটা কত হবে F1। তো দেখেই বুঝতে পারছো F2 ম্যাগনিটিউড বড় আছে, F2 ভ্যালু বেশি আছে, তো অ্যাডজাস্ট করলে কত হবে F2 মাইনাস F1। তো যেহেতু এটা উপরের দিকে আছে, তো নেট ফোর্সের ডাইরেকশন কোন দিকে হবে, উপরের দিকে হবে F নেটের ডাইরেকশন। মানে এই যে আমাদের ডেল্টা F যেটা নেট ফোর্স, এটার ডাইরেকশন কোন দিকে হবে, উপরের দিকে, যেটা বাড়াওয়ালা ফোর্স। এই মোশন চ্যাপ্টারে অলরেডি বলেছি, কেটিএম আর হিরো, বিউটি সবসময় কার দিকে যায়, কেটিএম এর দিকে। তাহলে বিউটির জীবনে নেট ফোর্স কত হয়, কেটিএম মাইনাস হিরো, বড়াওয়ালা ফোর্স মাইনাস ছোটাওয়ালা ফোর্স। এখানে বড়াওয়ালা ফোর্স কত আছে F2, আর মানে এটা F2টা হচ্ছে এখানে কেটিএম আর F1টাকে হিরো, তো নেট ফোর্স কত হবে F2 মাইনাস F1, কেটিএম মাইনাস হিরো। আর বিউটি সবসময় কার দিকে যাবে, কেটিএম এর দিকে যাবে। বাট যেতে যেতে কার কথা ভাববে, হিরোর কথা ভাববে। তাহলে পুরোপুরি মন কেটিএমকে দিতে পারবে না, নেট কত কেটিএম এরকে দেবে, কেটিএম মাইনাস হিরো, মানে বড়াওয়ালা ফোর্স মাইনাস ছোটাওয়ালা ফোর্স। বাট ডাইরেকশন কত কোন দিকে হবে, অলওয়েজ কেটিএম এর দিকে। হু ইজ রেসপন্সিবল ফর বায়েন্ট ফোর্স, প্রেসার ডিফারেন্স। আর একটা জিনিস এখানে ইম্পর্টেন্ট, সেটা সবার জানা দরকার রয়েছে। তো লোকজন বলবে স্যার আচ্ছা একটা কাজ বলুন, একটা ব্যাপার বলুন, ওয়াটার তো সব দিক থেকে প্রেসার দেয়। হ্যাঁ, আমি বলবো হ্যাঁ সব দিক থেকে প্রেসার দেয়, তো সাইড দিকেও তো স্যার দেবে। হ্যাঁ, আমার দাবি একদম ঠিক, তোমাদের বক্তব্য একদম ঠিক, এদিক থেকেও তো প্রেসার দেবে। কিন্তু দেখো যেহেতু এখানে হাইটের কোনো ডিফারেন্স নেই, তার মানে কি এদিকে যা ফোর্স দেবে, ধরে নিলাম Fx, আর এদিকেও কি দেবে, সেম ফোর্স দেবে Fy। তো দুটো ফোর্স কি হচ্ছে, এদিকেও যতটা ফোর্স, আর এদিকেও যদি 100 নিউটন দেয়, এদিকে ওয়াটারটাও কত ফোর্স দেবে, এই সারফেসটার উপরে 100 নিউটন। তাহলে এদিকের ওয়াটার দিচ্ছে 100 নিউটন ফোর্স, আর এদিকের ওয়াটার কি করছে 100 নিউটন ফোর্স। তো দুটো ফোর্স কি হবে, ছাম্মা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে নেট ফোর্স কত হবে বলো, 0 হবে। যেটা আমি এক্সাম্পল মোশন চ্যাপ্টারে বলেছিলাম, মনে আছে? কোনো পাপা কি পারি বা বিউটি যদি বাস স্টপে দাঁড়িয়ে থাকে, দুটো কেটিএম দুদিকে এলো, তখন বিউটি কি ভাববে, না 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 কেটিএমে কে চলে, তো আমার লেভেলেই নয় কেটিএম, আমার তো লেভেল নিনজা, ভিম্যাক্স এইসব লেভেল আমার। তারপরে আর কি যেন আছে না, বেনলি, BMW, এই লেভেলে আমি বাইকে চড়ি, কেটিএম আমি চড়ি না। যখন দুটো অপোজিটের কেটিএম থাকবে তখন কি হবে, দুটো ফোর্স ক্যান্সেল আউট হয়ে যাবে। তার মানে বডি কি থাকবে, নেট ফোর্স থাকবে না, নেট ফোর্স 0 হবে। তো বিউটি না তো এই কেটিএম এর দিকে যাবে, না তো এই কেটিএম এর দিকে যাবে, যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে থাকবে, নেট ফোর্স 0। তো এখানে সেটাই হচ্ছে, দেখো এদিকেও যা ফোর্স দিচ্ছে ওদিকেও তাই ফোর্স, এদিকে একটা কেটিএম ওদিকে একটা কেটিএম, তো নেট ফোর্স কত হবে, ক্যান্সেল আউট করে দেবে। বাট এখানে কি ছিল, দুটো সেম ছিল না, এটা ছিল ছোট ফোর্সটাকে আমি যদি হিরো ধরে নিই, বড়টাকে যদি কেটিএম ধরি, তো কেটিএম মাইনাস হিরো, মানে ভেদভাব হয়ে যাচ্ছে। ভেদভাব হয়ে যাবে মানে বডি কার দিকে যাবে, উপরের দিকে। ওই জন্য আমরা যেই হাত সরিয়ে দেবো, একটা জিনিসকে জলের মধ্যে ডুবিয়ে যদি হাতটা সরিয়ে নিই, তখনই কী হবে, সেই জিনিসটা আবার সারফেসে চলে আসে। কেন? কারণ এই নেট ফোর্স কী করছে, ওটাকে উল্টো দিকে উপরের দিকে একটা ফোর্স দিয়ে সারফেসে অবধি পৌঁছে দিচ্ছে। কারণ ও চায় না যে ও ভেতরে থাকুক। একটা বহিরাগত যদি সম্পর্কের মধ্যে ঢুকে যায়, সুযোগ পেলে কি করতে হবে, তাকে লাথ মেরে বের করে দিতে হবে, ইজন্ট ইট? আর একটা ওয়ে আছে আর্কিমিডিস প্রিন্সিপাল এক্সপ্লেন করার জন্য, সেটা হচ্ছে দেখো স্প্রিং ওয়েট, হয়তো জানো কিনা আমি জানি না, নর্মালি যেটা দিয়ে বাচ্চাদেরকে ওয়েট ফোয়েট করে না, সিম্পল ভাই, কোনো চাপ নেওয়ার কারণ নেই। আমি ডিজিটাল স্প্রিং ওয়েট ইউজ করেছি। সাপোজ একটা যে কোনো পাথর টাথর কিছু আছে বা কোনো একটা বডিকে আমি জাস্ট এখানে ঝুলিয়ে দিয়েছি, তাহলে স্প্রিংটা কি করবে, স্প্রিংটা বাড়লে কি হয়, এখানে যে কাঁটা থাকে না, একটা সুতো না স্ট্রেস ইয়ে থাকে, অ্যারো থাকে, অ্যারোটা ধরো এরকমভাবে চেঞ্জ হয়ে যায়। সাপোজ যখন এটা একটু স্প্রিংটা খুলবে এটাকে দেওয়ার জন্য, প্রথমে তো জিরোতে থাকবে, যদি কিছু না দিয়ে জিরোতে থাকবে, হুক মতো থাকে। ওই ছোটো বেবিদেরকে ওখানে ওই একটা জড়িয়ে ওদের বাচ্চাদের মাস মেজার করা হয়, ঠিক আছে, যে কত কেজির হয়েছে। তো সিমিলার ওখানে ধরো আমি একটা পাথরকে এরকমভাবে বেঁধে দিলাম, তো যেই বেঁধে দিলাম ওই কাঁটাটা কোথায় চলে গেল, 100 নিউটনে। তার মানে এটুকু বুঝলাম, এই যে বডিটা এর এয়ারে এর ওয়েট কত, এটা এয়ারে আছে, কোনো ভেদভাব নেই। চলো তাহলে আমি দেখে নিলাম এখান থেকে 100 নিউটন। ওকে, ভেরি গুড, সিম্পল ব্যাপার, এটা কোনো রকেট সায়েন্স কিছু নেই। এবার একই জিনিস আমি কি করলাম, ওই পাথরটাকে তো যেমন ঝুলছিল জলের মধ্যে রেখে দিলাম। এবার কি হবে, কমন সেন্স কি বলছে, এটা তোমরা প্রত্যেকেই খেয়াল করছো। এয়ারে আমাদেরকে হাওয়াতে নর্মালি রাস্তাঘাটে যখন আমরা ঘোরাঘুরি করি, যতটা হেভি মনে হয় না, সুইমিং পুলে গেলে কি মনে হয় না হালকা লাগে না, তখন কোনো একটা এই ছোটা হাতি টাইপসের বন্ধুকেও কিন্তু আরামসে আমরা তুলে নিতে পারি। কিন্তু এয়ারে তাকে তুলতে মোটামুটি 10 দিন জিমে যেতে হবে, 1 মাস বডি বিল্ডিং করতে হবে, তবেই তাকে তুলতে পারবো। বাট এর মধ্যে যে কোনো একটা
ছোটা হাতি টাইপসের ফ্রেন্ডকে তুলতেও কিন্তু কোনো মেহনত লাগে না, মনে হয় আরামসে মুভ করিয়ে দিলাম, তো ঠিক কিনা? তো ওখানে গেলে কি হয়, একটা মনে হয় না ওয়েটটা লস হয়ে গেছে, হালকা হালকা লাগে, নিজেদেরকে একটু হালকা ফিল হয়। কেন হয়? কারণ ওয়াটার কি করছে, একটু আগে আমি ডিসকাস করলাম, একটা উপরের দিকে কি দেয় বলো, আপথ্রাস্ট আর বাইন্ড ফোর্স অ্যাপ্লাই করছে, আর যেই তোমাকে নিচের দিক থেকে কেউ সাপোর্ট করছে, ওই জন্য কাউকে তোলাটা খুব ইজি হয়ে যায়, ইজন্ট ইট? তাহলে এখানে কি হয়েছে, ওয়েট লস হয়েছে। তাহলে এখানে গিয়ে কত দেখলে, ইনসাইড ওয়াটার ওই একই জিনিস, যার এয়ারে কত ছিল 100, ওখানে গিয়ে কত হয়ে গেল, আমি জেনারেল দিয়ে ডাব্লিউ ড্যাশ বলছি, আর এখানে আমি কত বানিয়েছি, ধরে নাও 80 নিউটন। আমি ওয়েট লিখছি, হ্যাঁ, ওই জন্য ওয়েটের এসআই ইউনিট কিন্তু কেজিতে লিখবো না, নিউটন। ওয়েট ইজ আ ফোর্স ভাই, এম ইন্টু জি, হোয়াট এভার। তাহলে হলোটা কি এখানে, এয়ারে যখন ছিল আর জলের মধ্যে যখন ডুবিয়ে দিলাম, তখন তফাৎটা কি আসলো, একটা ওয়েটের তারতম্য চলে আসলো, ওয়েটের মধ্যে ভেদভাব হয়ে গেল। এটা ছিল 100, ওখানে গিয়ে কত হয়ে গেল 80। তার মানে কি হচ্ছে, বডিটার ওয়েট লস হচ্ছে। তো সুইমিং পুলে গেলে আমাদেরকে কি মনে হয়, হালকা মনে হয়, মানে আমরা কি করলাম, যেই জলের মধ্যে গেলাম ওয়েট লস হয়ে গেল। কেন হলো? কারণ ওয়াটার উপর দিক দিয়ে কি করছে, একটা আপথ্রাস্ট দিচ্ছে, একটা ফোর্স দিয়ে আমাদেরকে ঠেলছে, মানে মনে মনে বলতে যাচ্ছে নিকাল, পেহলি ফুরসত মে নিকাল, কেন আমার মধ্যে এসেছিস, বা যা এখান থেকে ভাগ। তো অপোজিট দিক থেকে একটা বাইন্ড ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে ওয়েটের একটা ভেদভাব হয়ে গেল। তো বাইন্ড ফোর্সের ভ্যালু কত হবে, কমন সেন্স কি বলছে, এয়ারে, তো এখানে অবশ্য এয়ারও একটা কিন্তু ফ্লুইড, এয়ারও কিন্তু বাইন্ড ফোর্স দেয়, তো সেটা আমরা এয়ারটাকে নেগলেক্ট করলাম, বাদ দিলাম, কারণ বেশি করতে গেলে জিনিস কমপ্লিকেটেড হয়ে যাবে। ধরে নিলাম এখানে এয়ার না, ভ্যাকিউম ধরে নিলাম, কারণ এয়ারের ডেন্সিটি খুব কম, এয়ারের বাইন্ড ফোর্স খুবই কম হয় ভাই, ওটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তাহলে এখানে কোনো রকমের বাইন্ড ফোর্স ছিল না, তো অরিজিনাল ওয়েট ছিল, বাট যেই ওয়াটারে দিলাম কত হয়ে গেল 80 নিউটন। তার মানে কি বুঝবো, ছিল 100 হয়ে গেল 80, তো 20 কোথায় গেল, কে ব্যালেন্স করলো 20-কে? কমন সেন্স, বাইন্ড ফোর্স দিয়ে দিয়েছে 20, তাই না? 20 বাইন্ড ফোর্স তবেই দেখো ব্যালেন্স হয়ে যাচ্ছে, 80-20 মিলে কত হলো 100। তো আমার যা ওয়েট মনে হবে এয়ারে, ওয়াটারে গেলে কি মনে হবে, ওয়েট লস হয়েছে মনে হবে। কেন মনে হবে, বাকিটা কে, যতটা লস হয়েছে মনে হবে সেটা কে কম্পেনসেট করছে, কে ব্যালেন্স করছে সেটাকে, বাইন্ড ফোর্স। যেখানে গেছি ওয়াটার থেকে একটা বাইন্ড ফোর্স দিচ্ছে, ওটাকে ব্যালেন্স করছে। তো বাইন্ড ফোর্সের আরেকটা ম্যাথমেটিক্যাল ফর্ম আমরা কি লিখতে পারি, ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ। ডাব্লুটা কি, যেটা হচ্ছে এয়ারের ওয়েট, আর ডাব্লু ড্যাশ কি, ওই লিকুইডের মধ্যে ওয়েট। এটাকে এটাও বলা হয় অ্যাপারেন্ট ওয়েট লস। তাহলে বাইন্ড ফোর্স মানে আমরা কি লিখতে পারি, অ্যাপারেন্ট ওয়েট লস। ইজ ইট ক্লিয়ার? সিম্পল জিনিস। আর আরেকটা ফর্মুলা আমরা কি শিখেছিলাম বাইন্ড ফোর্সের, আগেই পড়েছি, ভি রো জি। ভিটা কি, লিকুইডের ভলিউম, নোপ, সাবমার্জড বডির ভলিউম। ডেন্সিটি কার ডেন্সিটি, যে লিকুইডে ডোবাচ্ছি তার ডেন্সিটি। জিটা ইউনিভার্সাল অ্যাক্সেলারেশন, ইউনিভার্সাল বলবো না, অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর্থের জন্য, আমাদের সবার জন্য তো সেম। ইউনিভার্সাল যেটা ছিল সেটা কি ছিল, বিগ জি। বাইন্ড ফোর্সকে আমরা দুরকমভাবে ক্যালকুলেট করতে পারি, এক তো অ্যাপারেন্ট ওয়েট লস দিয়ে, আর একটা কি হবে, ভি রো জি, মানে বাইন্ড ফোর্স ইকুয়ালস টু ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার। এই ক্ষেত্রেও ভাবতে পারো ডিসপ্লেসড ওয়াটার কীভাবে হচ্ছে। সাপোজ এটা যদি যখন এটাকে ডোবানোর পরে কিছু হয়ে কি হয়েছে, কিছুটা জল নিশ্চয়ই এখানে, আমি দেখাইনি সেটা, আগের টপিকেই তো ডিসকাস করলাম, আর এখানে জন্য দেখালাম না, কিছুটা জল কি হয়েছে, উপচে পড়েছে, সেটাকে আমরা কি বলি, ডিসপ্লেসড ওয়াটার। তো সেই ডিসপ্লেসড ওয়াটারের যেটা ওয়েট হবে সেটাই হবে বাইন্ড ফোর্সের সাথে ইকুয়াল। আর সলভ করার পরে আনসার কত আসে, বাইন্ড ফোর্স ইকুয়ালস টু ভি রো জি। হোয়ার ইউ মাস্ট হ্যাভ টু রিমেম্বার, আমি অলরেডি অনেকবার বললাম ভি কী হয়, রো কার জন্য হয়, কীভাবে ক্যালকুলেট করতে হয়, জিটা তো আর্থের উপরে সবার জন্য সেম থাকবে ভাই, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা রেগুলার বা ইরেগুলার বডির ভলিউম কিভাবে ক্যালকুলেট করা যায় বাই আর্কিমিডিস প্রিন্সিপাল, সেটা জানবো এই ভিডিওতে। রেগুলার বডির ভলিউম বের করার কথা আমাকে আশা করি বলে দিতে হবে না, অনেক ফর্মুলা শিখেছো। সিলিন্ডারের জন্য কত হয়, পাই আর স্কোয়ার এইচ, স্ফিয়ারের জন্য কত হয় 4/3 পাই আর কিউব, কিউবের জন্য কত হয় সাইড কিউব, কিউবয়েডের জন্য কত হয় লেংথ ইন্টু ব্রেথ ইন্টু হাইট। বাট একটা ইরেগুলার শেপ, একটা অ্যামিবার মতো দেখতে একটা কিলবিলে টাইপের জিনিসের ভলিউম কী করে বের করব, তার জন্য আমাদের হেল্প করবে একজন জেন্টেলম্যান, তিনি হচ্ছেন আর্কিমিডিস প্রিন্সিপাল। অ্যান্ড আর্কিমিডিস প্রিন্সিপালের দুটো ফর্মুলা আমরা জানি, যে বাইন্ড ফোর্স যেটা, সেটা দুটো জিনিসের উপর দুরকমভাবে বের করা যায়। এক তো অ্যাপারেন্ট ওয়েট লস, মানে ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাশ। ডাব্লুটা কি, এয়ারের ওয়েট, মাইনাস ডাব্লু ড্যাশ কি, যে লিকুইডে ডোবাচ্ছ সেই লিকুইডে তার ওয়েট, দুটোকে মাইনাস করলে কি পেয়ে যাবে, বাইন্ড ফোর্স। আর একটা ফর্মুলা আমি শিখিয়েছিলাম ভি রো জি, where V is the volume of the submerged body, মানে যে বডিটাকে ডোবাচ্ছ তার ভলিউম, পুরোটার না। যদি পুরোটা ডোবাও তাহলে পুরোটা হবে, যদি 50% ডোবাও তাহলে 50%-এর ভলিউম। ওই জন্য জেনারেলি কি বলা উচিত, সাবমার্জড বডি। কতটা ডোবাচ্ছ সেটার উপর ডিপেন্ড করে ভাই, টোটাল বডির ভলিউমের উপর ডিপেন্ড করে না। রোটা কি বডি ডেন্সিটি, নোপ, রোটা হচ্ছে ডেন্সিটি অফ লিকুইড যেখানে ডোবাচ্ছ। ইজ ইট ক্লিয়ার? অ্যান্ড যেহেতু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সবাই জানে, তো কী করতে হবে আমাকে, ভলিউম অফ ইরেগুলার বডি বের করবো। এই ভলিউম কীভাবে বের করবো, এটা তো খুব সিম্পল ব্যাপার, এটা কিছুই নেই, একদম সিম্পল। তো এখান থেকে তো
লজ্জা লেগে গেলো দেখে আমার, কি হবে ডাব্লু মাইনাস ডাব্লু ড্যাস্ট বাই কত রো জি। তো কী করবো আমি, প্রথমে একটা জিনিসের এয়ারে ওয়েট করব, ওয়েটটা লিখে নেবো, তারপরে একটা জলের মধ্যে সেটাকে ওয়েট করব, লিখে নেবো, লিখে নিয়ে কী করব, জলের ডেন্সিটি আর জি দিয়ে ওটাকে ডিভাইড করে দেবো, আনসার। তো যে কোনো রেগুলার হোক ইরেগুলার হোক অ্যামিবা হোক যা খুশি সবার জন্য আমরা আরামসে ক্যালকুলেট করতে পারবো ভলিউম অফ দ্যাট বডি, তার শেপ সাইজ যাই হোক না কেন। সব জিনিস কি জলে সবসময় ডুবে যায়? রিয়েল লাইফে আমরা কি দেখেছি, কিছু কিছু অবজেক্ট কি হয় ডোবে, কিছু কিছু অবজেক্ট আবার ভাসে। তো কনসেপ্টটা কি, ফ্লোট বা সিঙ্কের পিছনে কনসেপ্ট কী আছে সেটা আমরা দেখবো এই ভিডিওতে। চলো স্টার্টেড, লেটস গেট স্টার্টেড। ওকে, তাহলে এটা একটা ধরে নিলাম একটা বডি আছে, যেটা অলরেডি দেখেই বুঝতে পারছি। তো ডুবে গেছে মানে কি, দেখো সবসময় বডির ওপরে কিন্তু ভাই সব দুটো ফোর্স অ্যাক্ট করবে। এক তো ধরতি মাতা কি প্যার, হ্যাঁ না, মায়ের ভালোবাসা, যেটাকে আমরা কী দিয়ে ডিনোট করি, এমজি, ওয়েট অফ দ্য বডি। আর একটা কী হবে বলো, ওয়াটার কী করবে, লিকুইড বা ওয়াটার যাই হোক না কেন উপরের দিকে কী করবে, ধাক্কা মারবে। কারণ রিলেশনশিপে বাইরের লোক ঢুকে গেলে কী করতে হয়, তখন তাকে ধাক্কা মেরে বের করে দিতে হয় না, হোয়াট এভার। তো সেটাকে দেবে, লিকুইড দেবে বাইন্ড ফোর্স। ওকে, সব সময় থাকবে, সে ডুবুক বা ভাসুক আমার জানার দরকার নেই, এই দুটো ফোর্স সবাই প্রত্যেকটা ক্ষেত্রে থাকবে। নিচের দিকে থাকবে ওয়েট এমজি, যেটাকে কি বলা হয়, গ্র্যাভিটেশনাল ফোর্স, এটা তাই তো। আর উপরের দিকে কে থাকে দোস্ত, বাইন্ড ফোর্স, এর জন্যও তাই হবে, একই জিনিস। নিচের দিকে থাকবে ওয়েট এমজি হুইচ ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স, অ্যান্ড উপর দিকে কে থাকবে, বাইন্ড ফোর্স। ফর্মুলা জানো, অ্যাপারেন্ট ওয়েট লস অর ভি রো জি, ইজন্ট ইট। তাহলে এখানে আমি কি দেখলাম, সিঙ্কের কন্ডিশন কি হবে, দুটো ফোর্স আছে, একটা ওই সেই বিউটির এক্সাম্পল, পাপাকি পারির এক্সাম্পল মনে পড়ছে, মোশনে পড়িয়েছিলাম, হিরো আর কেটিএম। বিউটি সবসময় কার দিকে যাবে, কেটিএমের দিকে যাবে, বাট যেহেতু একটা অপশন ছিল হিরোর সাথেও যেতে পারতো, যাবে কেটিএমের দিকে, কিন্তু পুরোপুরি মন কেটিএমকে দেবে না। গেল কার দিকে ভাই, কেটিএমের দিকে। কেনই বা যাবে না ভাই, 3 লাখ টাকার গাড়ির বুদ্ধিমতী মহিলা, বুদ্ধিমতী মহিলা, যেতেই তো হবে ওদিক দিয়ে, বাট যেতে যেতে কার কথা ভাববে, হিরোর ব্যাপারে ভাববে। তাহলে নেট এফেক্ট কত হবে, কেটিএম মাইনাস হিরো, তো বড়াওয়ালা মাইনাস ছোটাওয়ালা। আর মোশন কার দিকে হবে, অবভিয়াসলি বড়াওয়ালার দিকে। তো এই ক্ষেত্রে দেখতে পাচ্ছ সিঙ্ক কখন হবে বলো, যদি এমজি মানে যেটা আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স যদি বেশি হয়, মানে ওয়েট যদি বেশি হয় গ্রেটার দ্যান বাইন্ড ফোর্স, তখন কি হবে, অবভিয়াসলি বডি সিঙ্ক করে যাবে, তাই না। ফ্লোটের কন্ডিশন কি বলো, ফ্লোটের কন্ডিশন হচ্ছে এখানে কি হতে হবে, ফ্লোট কখন করবে, অবভিয়াসলি বিএফ যদি বেশি থাকে, বাইন্ড ফোর্স যদি বেশি হয় গ্র্যাভিটেশনাল ফোর্সের থেকে, তখন কি হবে, ভাসবে, ভেসে যাবে। তাহলে এখান থেকে কি শিখলাম, যার জীবনে যত জিএফ থাকবে না সে ভাই ডুববেই। এটা ক্লাস 11-এ ওঠার পরে লোকজন ফিল করতে পারে বেশি, যারা করে, বাট জিএফ বেশি থাকা মানে ডুববেই, সেটা যে কোনো বডির জন্য হোক বা রিলেশনশিপের ক্ষেত্রে হোক না কেন। জিএফ বেশি মানে ডোবা একদম বাধ্য, কেউ আটকাতে পারবে না, ফিজিক্স তো অ্যাটলিস্ট তাই বলছে। আর যাদের জীবনে বিএফ বেশি থাকে, তো বুঝতেই পারছো বিএফরা কী করবে, কখনো হিরো, কখনো কেটিএম, কখনো বিএমডাব্লিউ নিয়ে সারা জীবন ওড়াতেই থাকবে। পাপা কি পারি, ডানা আছে, কি করবে, উঠতে হবে, তো এদের সাথে উঠতে থাকবে, বিএফদের সাথে উঠতে থাকবে। তো যখন বিএফ বেশি হবে তখন কি করবে, ফ্লোট ভাসতে থাকবে ভাই, কেন ডুববে, জিএফ বেশি হলে তো ডুবে, আলটিমেট রিলেশনশিপে ডুবে কিন্তু ছেলেগুলো, মেয়েগুলোর তো কিছুই হয় না, তো উঠতেই থাকে দেখি বেসিক্যালি। এভাবে জেন্ডার ডিসক্রিমিনেট করে কথা বলা উচিত না, বাট প্রবাবিলিটি তো তাই বলে। আমার কাছে যতগুলো এরকম কেস আছে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি তাই দেখেছি, কি আর করবো, অনেস্ট ওপিনিয়ন, এটা কিন্তু আমার অনেস্ট ওপিনিয়ন, আমি পার্সোনালি দেখেছি তাই বলছি, আমি কাউকে ডিসক্রিমিনেট করছি না, বা সব মেয়ে কিন্তু এরকম হয় না, ইমানদারি মেয়েও থাকে, ওকে ঠিক আছে। বাট তো যদি বিএফ বেশি হয় তাহলে কি হবে, সেটা ফ্লোট করবে, ইজন্ট ইট। জুবিডুবি পাম্পা, জুবিডুবি পারাম্পা, হই। অ্যান্ড দ্য থার্ড কেসে কি আছে, ধরো দুটো সমান হয়ে গেল, বিএফ ইকুয়ালস টু জিএফ। জীবনে এটাই করতে হবে, দুটোকে ব্যালেন্স করতে হবে সবসময়, ঠিক আছে। ব্যালেন্স করলে কি হবে, সেটা ওই কেস হয়ে যাবে যেখানে ডুবে জল খাওয়া, মানে এটাকে কি বলে, ফিজিক্সের টার্মে বলে এটাকে জাস্ট ফ্লোট, ঠিক আছে বস। জাস্ট ফ্লোট মানে বুঝতেই পারছো, ডুবে জল খাওয়া, মানে যেখানে ছিল সেখানেই থাকবে, বরফ যেমন করে, পুরো পোর্শনটা জলের তলায় রেখে দিয়ে জাস্ট উপরে হালকা হালকা করে ভাসতে থাকে। তো ডোবাও হলো, ভাসাও হলো, একটা মোটামুটি ইকুইলিব্রিয়াম মেনটেন করে চলে, ইজ ইট ক্লিয়ার। তো জীবনে সবসময় ব্যালেন্স করে চলতে হবে। তো সিঙ্কের কন্ডিশনে আমরা কি দেখলাম, যে গ্র্যাভিটেশনাল ফোর্স কী হবে, গ্র্যাভিটেশনাল ফোর্স গ্রেটার দেন হবে, ওয়েটটা বেশি হবে কার থেকে, বিএফের থেকে। এখানে বাইন্ড ফোর্সটা কী হবে, ওয়েটের থেকে যদি বেশি হয়ে যায় তাহলে ফ্লোট করবে, আর এখানে যদি বাইন্ড ফোর্সটা ইকুয়াল হয়ে যায় ওয়েটের সাথে, মানে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে, তো তাহলে কি হবে, ওটাকে আমরা কি বলবো, জাস্ট ফ্লোট। তো তিনটে কন্ডিশন বুঝে নিয়েছো, সিঙ্ক কখন হবে, ফ্লোট কখন হবে, আর জাস্ট ফ্লোট কখন হবে।
ইজ ইট ক্লিয়ার? এখন আমরা জানবো রিলেটিভ ডেন্সিটির ব্যাপারে। সো হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট রিলেটিভ ডেন্সিটি? নাম থেকেই বুঝতে পারছো রিলেটিভ মানে কারো একটা রেসপেক্টে। তো কার রেসপেক্টে আমরা কনসিডার করবো? এত তো বডি রয়েছে দুনিয়াতে, বাট আমরা জানি সব থেকে ম্যাক্সিমাম পোর্শনে কে রয়েছে? ওয়াটার। তো আমরা যে কোনো বডির ডেন্সিটিকে কম্পেয়ার করব ওয়াটারের ডেন্সিটির রেসপেক্টে। তো ওয়াটারের ডেন্সিটি কত হয় এটা আশা করি অনেকে জানে বা অনেকে জানে না, লিখে নাও 1000 কেজি পার মিটার কিউব। আর সিজিএসে হতে কত হবে? 1 গ্রাম পার সেন্টিমিটার কিউব। কিউব কেন? কারণ ভলিউম আছে ভাই, তো ভলিউমের ইউনিট কত হয়? লেংথ, ব্রেথ, হাইট। তো তিনটে মিটার 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 মিলে কত হবে? মিটার কিউব। আর সিজিএস এর জন্য সেন্টিমিটার কিউব। তো হাউ উই কুড ডিফাইন রিলেটিভ ডেন্সিটি, মানে আমরা যে কোনো বডিকে ওয়াটারের রেসপেক্টে কম্পেয়ার করবো। কারণ জলেই তো সব ডুবে যায় না, টাইটানিকটা তো জলেই ডুবেছিল। বা শুধু টাইটানিক কেন, দুনিয়াতে যত কিছু রয়েছে জলের রেসপেক্টে, যে জলে ডুববে মানে খতম। ওকে, তো ওয়াটারের রেসপেক্টে আমরা কম্পেয়ার করে দেখবো যে কোনো একটা জিনিস ওয়াটারে ডুববে কি ডুববে না। তো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ রিলেটিভ ডেন্সিটি? ডেন্সিটি অফ বডি, যেটাকে আমরা ডোবাতে চাইছি, বাই কার ডেন্সিটি? ডেন্সিটি অফ ওয়াটার। তাহলে কীভাবে লিখবো? ডেন্সিটি অফ বডি বাই ডেন্সিটি অফ ওয়াটার। ওহো হো, বডিকে কীভাবে লিখবো? রো বি, মানে ডেন্সিটি অফ বডির জন্য। আর ডেন্সিটি অফ ওয়াটারকে কীভাবে লিখবো? রো ডাব্লু। তো এটা আমরা জানি ওয়ানের রেসপেক্টে করতে পারি হোয়াট এভার। তো এখান থেকে না রিলেটিভ ডেন্সিটি থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার করতে পারবো যে একটা বডি ওয়াটারে ফ্লোট করবে নাকি সিঙ্ক করবে, সেটা বুঝবো কীভাবে? কমন সেন্স। ধরে নাও ওয়াটারে ফ্লোট কে করবে? অবভিয়াসলি যে ওয়াটারের থেকে হালকা হবে সে, মানে যার ডেন্সিটি ওয়াটারের ডেন্সিটির থেকে কম হবে তারা ফ্লোট করবে, যেমন আইস করবে, প্লাস্টিক করবে। তো ওয়াটারে সিঙ্ক কারা করবে? কমন সেন্স কী বলে? যারা ওয়াটারের থেকে হেভিয়ার, তো হেভিয়ার জিনিসই তো ডুবে যায়, মানে যাদের ডেন্সিটি কী হবে? ওয়াটারের থেকে বেশি হবে, তারা সিঙ্ক করে যাবে। সো তার আগে একটা জিনিস, আরডির ইউনিট কী হবে? এসআই ইউনিট। কি মনে হচ্ছে? কোনো ইউনিট নেই। কেন নেই? কেনটা রেশিও। কার রেশিও? সেম জিনিসের রেশিও। যাই হোক, বডি হোক বা ওয়াটার, ডেন্সিটি বলা মানেই ভাই এসআই ইউনিট কত হবে? কেজি পার মিটার কিউব। বডির জন্য কেজি পার মিটার কিউব, ওয়াটারের জন্য কত হবে? কেজি পার মিটার কিউব। কেজি পার মিটার কিউব ने केजी पर मीटर क्यूब को मार दिया, खत्म, खल्लास कर दिया। তো কোনো ইউনিট নেই ওই জন্য, ইউনিটলেস আরডি, শুধু এটা একটা নাম্বার। তো এবার একটা জিনিস দেখো, তো এই নাম্বার কী কী হতে পারে বলো? দুটো কেস হতে পারে। একটা ফ্র্যাকশনের ক্ষেত্রে বলো, সাপোজ 3/5, এটাকে আমরা কি বলি? প্রপার ফ্র্যাকশন, উপরটা ছোট নিচেরটা বড়। যদি উল্টোটা হয় 7/3, তখন এটাকে আমরা কি বলবো? ইমপ্রপার ফ্র্যাকশন, মানে উপরটা বড়, এটাকে মিক্স ফ্র্যাকশনে করতে পারি আমরা, তাই না? তো যদি এরকম হয়, যদি রেশিওটা, যদি ওপরটা যদি ছোট হয়, বডিটা যদি ছোট হয়, ওয়াটারেরটা যদি বড় হয়, তাহলে কি হবে বলো? এরকম কেস হয়ে যাবে 3/5। আর প্রপার ফ্র্যাকশনগুলো কি হয়? এরা অলওয়েজ লেস দ্যান 1 আর ওরা অলওয়েজ গ্রেটার দ্যান 1। তো যদি এরকম হয়, আরডিটা যদি লেস দ্যান 1 হয়, মানে ধরো ওয়াটারের যা ডেন্সিটি তার থেকে বডির ডেন্সিটি কম, তো সেটাকে আমরা কি বলবো? ফ্লোট করছে, ইজন্ট ইট? যদি এরকম হয় যে আরডি যেটা বেরোলো না ওরকম হয়ে গেল, 7/3 হয়ে গেল, মানে ওয়াটারের থেকে বডির ডেন্সিটি বেশি হয়ে গেল, তো সেটাকে আমরা কি বলবো? আরডি গ্রেটার দ্যান 1। গ্রেটার দ্যান 1 মানে কি হবে? একদম আলবিদা হয়ে যাবে, খতম, বাই বাই, টাটা, একদম জলের তলায় ডুবে যাবে ওটা। তো আরডি দেখে আমরা কি করতে পারি? কমেন্ট করতে পারি, লাইক কমেন্ট শেয়ার নয়, কমেন্ট করতে পারি যে একটা বডি ডুববে কি ভাসবে। ক্লিয়ার? তো আরডি যদি লেস দ্যান 1 হয়, ধরো আরডি আসলো 0.9, 0.7, 0.8, এই সব কটা কি প্রপার ফ্র্যাকশন, একের থেকে ছোট, তাহলে কি হবে? ফ্লোট করবে। আর যদি এরকম আসে 1.2, শুধু 2, 3.5, 2.4, প্রত্যেকটা ক্ষেত্রে কি হবে? সিঙ্ক করে যাবে। তো আরডি আমাদেরকে হেল্প করবে এটা জাজ করতে যে একটা বডি সিঙ্ক করবে না ফ্লোট করবে। তো ডেটা, আরডির ডেটা দেখে আমি আরামসে বলে দেবো এই জিনিসগুলো ফ্লোট করবে, এই জিনিসগুলো সিঙ্ক করবে। আমাকে আলাদা করে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ধরে ধরে ক্যালকুলেট করে দেখতে হবে না যে 1 লেস দ্যান 1 আসছে কি গ্রেটার দ্যান 1 আসছে। তো আরডি দিয়ে আমরা ইজিলি এটা বুঝতে পারবো ফ্লোটিংয়ের দলে কারা আছে, সিঙ্কের দলে কারা কারা আছে। আর একটা জিনিস, ধরো আমি আরডি জানি কোনো একটা জিনিসে, যেমন মার্কিউরির জন্য আমি আরডিটা জানি, মার্কিউরির আরডি হয় 13.6। অবভিয়াসলি ইউনিট থাকবে না, কারণ ওটা একটা রেশিও। আমি এটা যদি জিজ্ঞেস করি, বলো আরডি তো বুঝলাম মার্কিউরি 30.6, মার্কিউরি সবাই জানে এটা, তাহলে ওর ডেন্সিটি কত হবে? কমন সেন্স কীভাবে বের করবো আমি? আরডি জানি আমি, ফর্মুলা কি? ডেন্সিটি অফ বডি বাই ডেন্সিটি অফ ওয়াটার। যদি এসআই বের করি, তো 13.6 ইকুয়ালস টু কত হবে? ডেন্সিটি অফ বডি, বডিটাই কে হবে এখানে? মার্কিউরি, এইচজি দিয়ে বসে লিখে। আর ওয়াটারের জন্য কত হয়? ওখানেই লেখা আছে 1000 কেজি পার মিটার কিউব। ক্রস মাল্টিপ্লাই করলে কত হবে ভাই? 1000 × 13.6, তো 13,600 কেজি পার মিটার কিউব। তো আরডি থেকে আমরা বডির ডেন্সিটি বের করতে পারবো, এটা দেখতে পারবো কে ফ্লোট করবে বা কে সিঙ্ক করবে। রিলেটিভ ডেন্সিটি থেকে একটা ইম্পর্টেন্ট জিনিস আমরা নোট করবো, সেটা এখন দেখবো। তো আরডির কি ফর্মুলা শিখলাম ভাই? ডেন্সিটি অফ বডি।
আর ডেন্সিটি মানে কত, মাস বাই ভলিউম। ওকে, তাহলে মাস অফ বডি বাই ভলিউম অফ বডি ডিভাইডেড কত হবে, ডেন্সিটি অফ ওয়াটার, ওয়াটারের রেসপেক্টে করছি, তাহলে মাস অফ ওয়াটার বাই ভলিউম, কী করছি আমি, মাস বাই ভলিউম, ভলিউম অফ ওয়াটার। তো এটাকে যদি আমি ফ্র্যাকশন ফর্মে সাজিয়ে লিখি কত হবে, মাস অফ বডি বাই মাস অফ ওয়াটার ইন্টু কত হবে বলো, ভলিউম অফ বডি বাই ভলিউম অফ ওয়াটার। এবার যদি আমি এটা ধরে নিই যে ভিভি ইকুয়ালস টু ভিডাব্লিউ, ভিভি ইকুয়ালস টু ভিডাব্লিউ মানে বডির যা ভলিউম ততটা অ্যামাউন্টে ওয়াটার আমি নিচ্ছি জাস্ট, ঠিক আছে। বডির যদি ভলিউম যাই খুশি বডি হোক না কেন, বডির যা ভলিউম হবে আমি যদি সেম অ্যামাউন্টের ওয়াটার রাখি তো তখন কত হয়ে যাবে বল, কত হয়ে যাবে বলো, ভিভি আর ভিডাব্লিউ কেটে যাবে, তখন আরডি কত হবে দোস্ত, মাস অফ বডি বাই মাস অফ ডাব্লিউ। এটা কিন্তু একটাই কন্ডিশনে, যদি আমি সেম রাখি ভলিউম অফ বডি ইকুয়ালস টু ভলিউম অফ ওয়াটার বা লিকুইড। এবারে কাজ করতে বোথ সাইডে আমি জি দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম, নিউমারেটার ডিনোমিনেটারকে। তো জি দিয়ে যখনই মাসকে মাল্টিপ্লাই করে দেবো সেটা কি হয়ে যাবে, ওয়েট। তো যখনই এমবি ইন্টু জি, বডির মাসকে যখন ওয়েট জি দিয়ে মাল্টিপ্লাই করবো তো এটা কি হয়ে যাবে, ওয়েট অফ দ্য বডি। আর যখন ওয়াটারকে জি দিয়ে মাল্টিপ্লাই করবো তাহলে ওয়েট অফ দ্য ওয়াটার। এটা কোন কন্ডিশানে, অবভিয়াসলি আমি এই কন্ডিশানে লাগিয়েছি। কোন কন্ডিশনে লাগিয়েছি ভাই, ভিবি ইকুয়ালস টু ভিডাব্লিউ। ওয়েট অফ দ্য ওয়াটার বলা মানে কি বলো, কোন ওয়েট, কোন ওয়াটারের ওয়েট, সেম ভলিউম মানে যে বডিটাকে আমি ডুবিয়েছি সে কি করেছে, তার ইকুইভ্যালেন্ট ওয়াটারকে কী করেছে, ডিসপ্লেস করে দিয়েছে, বাইরে বের করে দিয়েছে। তাহলে যে ডিসপ্লেসড ওয়াটার যেটা আছে না, তার যেটা ওয়েট, সেই ওয়েটটার কথা এখানে বলা হচ্ছে। তাহলে এখানে ওয়েট অফ দ্য ওয়াটার বলতে কি, যে বডিটাকে আমি ডোবাচ্ছি তার ইকুইভ্যালেন্ট, তার ভলিউম, সে তার নিজের ভলিউমের সমান যে ওয়াটারটাকে ডিসপ্লেস করেছে, সেই যে ডিসপ্লেসড ওয়াটার তার ওয়েটের কথা এখানে বলা হচ্ছে। অ্যান্ড ইউ নো ফ্রম আর্কিমিডিস প্রিন্সিপাল, তো ডিসপ্লেসড ওয়াটারের ওয়েট সেটাই কি হয় বলো, বাইন্ড ফোর্স। ইয়েস অর নো, কারণ বাইন্ড ফোর্স মানে আর কেউ নয়, যতটা ওয়াটার যে ডিসপ্লেস করে সেটার ওয়েট। আর কে কতটা ওয়াটার ডিসপ্লেস করবে, তার ভলিউম যেটা হবে, যে যার যত ভলিউম যত হবে সে ততটা ওয়াটার ডিসপ্লেস করবে, মানে যতটা সাবমার্স ভলিউম। আমি আগেই বলেছি টোটাল ভলিউমের কোনো রোল নেই, কিন্তু যাকে তুমি যতটা ডোবাবে, পুরো ডুবিয়ে দিলে ফুল বডির যা ভলিউম হবে ততটা অ্যামাউন্ট ওয়াটারকে ডিসপ্লেস করবে। আর যতটা ওয়াটার ডিসপ্লেস করলো সেই ডিসপ্লেসড ওয়াটারের ওয়েটটাই হবে বাইন্ড ফোর্স। ম্যাথমেটিক্যাল ফর্মুলা কি শিখেছিলাম, ভি রো জি, অথবা ইউ ক্যান সে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ। ডাব্লিউটা কি এয়ারে ওয়েট, আর ডাব্লিউ ড্যাশ কি ওই জিনিসটার ওই লিকুইডে ওয়েট। তো এই দুটোকে মাইনাস করলে কি পাবো আমি, ওটাই বাইন্ড ফোর্স ক্যালকুলেট করতে পারবো। এক্সাম্পল দিয়েছিলাম, সাপোজ আমার এয়ারে ওয়েট 80, সুইমিং পুলে গেলাম, ওই ওয়েট কত হয়ে গেল 60, তাহলে চেঞ্জ কত হলো বলো 20, তো বাইন্ড ফোর্স কত হবে 20 হবে। এয়ারে ছিল 80, ওখানে গিয়ে কত হলো 60, তো ম্যানিপুলেট কে করছে, ব্যালেন্স কে করছে, 80টাকে ব্যালেন্স কে করছে, হঠাৎ করে 60 হয়ে গেল তার মানে তো কমে গেল, সেটা তো হতে পারে না। অবভিয়াসলি বাইন্ড ফোর্স কি করেছে, ওয়াটার একটা অপোজিট দিকে ফোর্স দিয়েছে, সেই ফোর্সটা আমাকে ব্যালেন্স করে দিয়েছে। তো এখান থেকে আমি ওয়েট অফ ওয়াটারের জায়গায় কি লিখতে পারি, এটাই হচ্ছে ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ওয়াটার। অ্যান্ড ওয়েট অফ দ্য ডিসপ্লেসড ওয়াটারটাকে কি বলে, বাইন্ড ফোর্স বলে, ভি রো জি। আর ভি রো জি মানেই কি, অ্যাপারেন্ট ওয়েট লস, ইউ ক্যান সে ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ। তো আরডি আর একটা ইম্পর্টেন্ট ফর্মুলা কি শিখলে, ওয়েট অফ দ্য বডি ডিভাইডেড বাই কি, কাকে দিয়ে ডিভাইড করবে সেটাকে অ্যাপারেন্ট ওয়েট লস দিয়ে। এয়ারে একবার ওয়েট মেজার করবে, লিকুইড একবার মেজার করবে, দুটোকে সাবট্র্যাক্ট করবে, সেটা দিয়ে ডিভাইড করবে, দেন ইউ উইল হ্যাভ দ্য রিলেটিভ ডেন্সিটি অফ দ্য বডি। একটা কথা, এখানে ডাব্লিউ বি যেটাকে লিখেছি না, ওয়েট অফ বডি, আর এটা কিন্তু একই জিনিস, বইয়ে দেখবো ওই জন্য এভাবে ফর্মুলাটা দেওয়া থাকে, ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ। আশা করি বুঝতে কোনো অসুবিধা হয়নি কেন আমি রিলেটিভ ডেন্সিটি ফর্মুলাটাকে এই ফর্মে রাখলাম, ডাব্লিউ বাই ডাব্লিউ মাইনাস ডাব্লিউ ড্যাশ। ডাব্লিউ মানে কি, ওয়েট অফ দ্য বডি ইন এয়ার, যেটা ডাব্লিউ বি দিয়ে লিখেছিলাম এখানে, দুঃখ পাওয়ার কোনো দরকার নেই, ডাব্লিউ ইকুয়ালস টু ডাব্লিউ বি, একই জিনিস আমি লিখছি। সুইমিং পুলে গেলে কি হয়, আমাদের যেমন একটা ওয়েট লস মনে হয়, হালকা মনে হয় না, সুইমিং পুলে যাওয়ার পরে আমাদের যে ওয়েটটা ফিল হবে সেটাকে আমরা ডাব্লিউ ড্যাশ দিয়ে ডিনোট করবো, আর নর্মালি এয়ারে যে ওয়েটটা হবে সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে ডিনোট করবো। বাই ইউজিং দিস ফর্মুলা ইউ ক্যান ইজিলি ক্যালকুলেট দ্য রিলেটিভ ডেন্সিটি অফ এনি বডি। জাস্ট দুটো জিনিস করতে হবে, একবার এয়ারে ওয়েট করবে, আর একবার ওই যে লিকুইডে ডোবাচ্ছ সেখানে একবার ওয়েট করে নেবে, তারপরে এয়ারের ওয়েটটাকে ওই লসটা দিয়ে ডিভাইড করবে, আরামসে পেয়ে যাবে রিলেটিভ ডেন্সিটি। আমি জানি না যে লোকজনের এটা মনে হচ্ছে কিনা যে স্যার আপনি যখন এখানে লিখলেন না এমবি বাই এমডাব্লিউ, তো দুমদাম করে জি দিয়ে ইন্টু করে দিলেন, করা যায়? ইয়েস মেরা দোস্ত, করা যায়, কারণ আমি যা করেছি ওপরের সাথেও করেছি, নিচের সাথেও করেছি। কোনো একটা ফ্র্যাকশন ধরে নাও 5/6, আমি যদি 12 দিয়ে মাল্টিপ্লাই করি ইন্টু 12 বোথের সাথে, তো কত হবে 60/72। সে সিম্পলিফাই করলে দেখো ফিরে কত আসবে, 5/60 তো আসবে না।
তো এটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি নিউমারেটার ডিনোমিনেটার দুজনের সাথেই কিন্তু সেম নাম্বার দিয়ে করতে পারি। হ্যাঁ, এটা যদি আমি করতাম ভুল হতো, শুধু নিউমারেটারকে করলাম, ওপরে করলাম, শুধু আমি ওপরের এমবিটাকে জি দিয়ে মাল্টিপ্লাই করলাম, নিচেরটাকে করলাম না, তাহলে ভুল হয়ে যেত। কিন্তু ইচ্ছে মতো আমি যেহেতু দুটোকেই করেছি, করা যায়। কারণ দেখো বেসিক্যালি আমি কিছুই করিনি, জি জি ক্যান্সেল আউট হয়ে কত থাকলো, রেশিও ফর্মে তো একই থাকলো না, এটাও এমবি বাই এমডাব্লিউ, এটাও এমবি বাই এমডাব্লিউ। কিন্তু করার ফলে একটা ফায়দা হয়ে গেল কি, ওয়েট চলে আসলো। মাসকে জি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, ওয়েট চলে আসে। আর এখানে ওয়াটারের মাসকে জি দিয়ে মাল্টিপ্লাই করলে কি হয়, ওয়াটারের ওয়েট চলে আসলো। সিম্পল থিং, এটাতে ডাউট থাকার কোনো কথা নেই। স্টিল আমি ক্লিয়ার করে দিলাম।